উপরে একটু ক্যালকুলেশন করো, দেখো 10 এর পাওয়ার -20, 10 এর পাওয়ার +4, তো -20 এবং +4 যদি যোগ করি তাহলে কত পাবো বলো তো? -16। ওকে, তাহলে আমাদের 40 গুণন 4.9 গুণন কত বলো তো? 10 এর পাওয়ার -16। ক্লিয়ার? এবং 9.8 কি হবে? এর নিচে এসে ভাগ হবে। এই 4.9 দ্বারা 9.8কে যদি কাটো কত পাবা? 2 পাবা। 2 দ্বারা যদি আবার 40কে কাটো তাহলে কত পাবা? 20 পাবা। তাহলে আমরা দেখতেছি অ্যান্সার হচ্ছে 20 গুণন 10 টু দি পাওয়ার -6। হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজের স্থির তরিত অধ্যায়ের 1 শুরু ক্লাস নিয়ে চলে আসলাম। তোমাদের সিয়াম ভাইয়া পড়াশোনা করতেছি রুয়েটে। তোমরা যারা আমার এই প্লে লিস্টের আগের ক্লাসগুলো করছো তারা জানো যে এই ভিডিওতে আমরা এই অধ্যায়ে প্রশ্ন ব্যাংক থেকে আসা বিগত বছরে যত টাইপের প্রশ্ন আছে সব প্রশ্ন আমরা একদম বেসিক থিওরি সহ তোমাকে কাভার করে দেব, এবং একই সাথে এই অধ্যায়ে যত এমসিকিউ হ্যাক্স, এমসিকিউ ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাক্স আছে সবকিছু তোমাকে কাভার করে দেওয়া হবে। এই ক্লাসটা শেষে তোমার কাজ হবে ভাইয়া যা পড়াচ্ছে সেটার পারলে একটা শর্ট নোট তৈরি করা, এবং তোমার কাছে যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংক প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সলভ করা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নে কি বলতেছে দেখো তো, আধানের কোয়ান্টাইন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব? আধানের কোয়ান্টাইন আমাদের কি বলে বলতো? যে প্রকৃতিতে চার্জ একটা নির্দিষ্ট সংখ্যার কি হবে? পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ প্রকৃতিতে আমাদের যে চার্জটা থাকবে সেটা হবে আমাদের ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে চার্জের কোয়ান্টাইন অনুসারে আমরা লিখতে পারি চার্জ কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এন আমাদের কি? এন আমাদের পূর্ণ সংখ্যা, এবং ইটা কি বলতো? ই আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 গুণন 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ক্লিয়ার? ক্লিয়ার যে চার্জের কন্টেন্ট কি বলে? প্রকৃতিতে চার্জ এই ইলেকট্রনের চার্জের কি হবে? পূর্ণ সংখ্যার গুণিতক। কেমন? তার মানে আমাদের চার্জ কত হইতে পারবে বলতো? 1.6 গুণন 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এই চার্জের কি অস্তিত্ব আছে? হ্যাঁ, সংজ্ঞা অনুসারে কি হইতে হবে? এই চার্জের সামনে একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে। তো 1 একটা পূর্ণ সংখ্যা না? হ্যাঁ, তার মানে এই চার্জের অস্তিত্ব আছে। এখন যদি এমন থাকে যে বলতো 3.2 গুণন 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এই চার্জের কি অস্তিত্ব আছে বলতো? হ্যাঁ, এই চার্জেরও অস্তিত্ব আছে। কিভাবে? দেখো, এই 1.6কে তুমি কি করবা? 2 দ্বারা গুণ করো। তো দেখো তো এই যে আমাদের ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক এটা না? হ্যাঁ, তার মানে আমরা বলতে পারবো 3.2 গুণন 10 টু দি পাওয়ার -19ও আমাদের প্রকৃতিতে কি অস্তিত্ব? এই চার্জের অস্তিত্ব। তাহলে কিভাবে বের করবা যে কোন চার্জ প্রকৃতিতে অস্তিত্ব? আমরা দেখব ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক কোনো কিছু হইলে সেটা কি হবে? আমাদের প্রকৃতিতে সেই চার্জের অস্তিত্ব থাকবে। এখন তোমাকে যদি বলা হয় যে মনে করো যে 2.8 গুণ 10 টু দি পাওয়ার -19, এই চার্জের অস্তিত্ব কি প্রকৃতিতে আছে? না, এই চার্জের অস্তিত্ব প্রকৃতিতে নাই। কিসের জন্য? কারণ আমরা জানি 1.6 গুণ 10 টু দি পাওয়ার -19 এর পূর্ণ গুণিতক হইতে হবে। এটার কি পূর্ণ গুণিতক এটা হইতে পারবে? না, কখনোই পারবে না। আশা করি বুঝছো। তাহলে দেখো তো এখানে অপশানে আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখবা অপশানে দেখবা যে আমাদের ডি নাম্বারটা হবে 3.2 গুণন 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এইটা ছাড়া যে বাকি অপশানগুলো আছে সেটা কোনোটাই আমাদের 1.6 গুণন 10 টু দি পাওয়ার -19 কুলম্ব এই চার্জের পূর্ণ গুণিতক হচ্ছে না। বুঝছো? পরের প্রশ্ন দেখো কি বলতেছে। 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি 1 কুলম্ব চার্জের মধ্যে দিয়ে কি পরিমাণ বল বিদ্যমান থাকে? কি বলতেছে? 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি 1 কুলম্ব চার্জের মধ্যে কি পরিমাণ বল থাকে? আমাদের বলতো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল এই সূত্রটা কে দেয়? কুলম্ব। কুলম্বের সূত্রটা কি ছিল? যে দুটো চার্জ কেমন? এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি কি হয়? ডি হয়, তাহলে আমরা লিখতে পারি এই দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হবে আমাদের F ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। দেখো তো সূত্রটা চেনা চেনা লাগতেছে, তাই না? এটা আমাদের কি ছিল? আমাদের মহাকর্ষীয় সূত্র, যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয়ের সূত্র ঠিক এমনই ছিল, তাই না? এখানে ছিল আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এখানে একটা বস্তুর ভর, এখানে আরেকটা বস্তুর ভর, আর মাঝখানে কি ছিল? দূরত্বের বর্গ। বুঝছো? আমাদের মহাকর্ষীয় সূত্রটাও কি ছিল? এমনই ছিল, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কেমন? এখানে আসলে আমাদের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে থাকবে। এখানে কি থাকবে? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে থাকবে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা যদি এই মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, কেমন? মাধ্যমটা যদি এটা শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমে আমাদের এপসাইলন নটের মান কত বলতো? 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার।
এটা খুব ভালো করে মনে রাখবা যে এপসাইলন নটের মান কত। তো 1/4 এপসাইলন নটের মান যদি আমরা বসাই তাহলে এইটার মান আমরা শূন্য মাধ্যমে পাই 9 গুণন 10⁹9। তো এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি 9 গুণন 10⁹9 কখন, যখন কে এর মান হয় কখন 1, ঠিক আছে, ইন্টু Q1 Q2/d²। তো প্রশ্নে দেখো তো সব কিছুর মান দেওয়া আছে না, প্রশ্নে আমার সব কিছুর মান দেওয়া আছে, জাস্ট বসাই দাও। দূরত্ব কত 1 মিটার, তার মানে আমাদের ডির মান কত হবে, ডির মান হবে আমাদের ডির মান হবে 1 এর উপর স্কোয়ার করবা। দেখো দুটো চার্জ এর পরিমাণ কত আছে 1 কুলম, দুটো চার্জের পরিমাণে কত 1 কুলম, অর্থাৎ Q1 ও 1 Q2 ও 1। এইখান থেকে দেখো তো আমাদের অ্যান্সার কত আসে, তাইলে 9 গুণন 10⁹9। বুঝছো? তাহলে আমাদের দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বলের মান সেটা কত 9 গুণন 10⁹9 নিউটন। দেখো তো আমাদের এই অপশানটা কি আছে, হ্যাঁ ডি নাম্বারে আমাদের এই অপশানটা আছে। বুঝছো? এবার চলো তো আমরা প্রাবল্য দেখি। তাহলে আমাদের বল কি ছিল বলতো, আমাদের বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তা ছিল 1/4πε0 ইন্টু Q1 Q2/d², তাই না? এটা ছিল আমাদের কি দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। এবার তোমাকে যদি বলা হয় যে প্রাবল্য কি, প্রাবল্য কি বলতো, অসীম দূরত্ব হইতে একক চার্জের কোনো বস্তুকে আমার তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণে বল লাগে সেটা আমাদের কি প্রাবল্য। বুঝছো প্রাবল্য কি, যে অসীম দূরত্ব হইতে একক চার্জের কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণে কি লাগে, শক্তি লাগে, সেটা আমাদের প্রাবল্য। ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় যে বিভব কাকে বলে, বিভব হচ্ছে অসীম দূরত্ব হইতে একক চার্জের কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণে কাজ করতে হয় সেটা বিভব, যেই পরিমাণে কাজ করতে হয় সেটা বিভব, আর যে বল লাগে সেটা কি প্রাবল্য। মনে রাখবা যে বল লাগে সেটা প্রাবল্য। তাহলে যখন প্রাবল্য হবে তখন আমরা কি বলতেছি, দুইটা চার্জের মধ্যে একটা কি হবে 1, দুটো চার্জের মধ্যে একটা কি হবে 1। তাহলে দুটো চার্জের মধ্যে একটার পরিমাণ যদি তুমি 1 বসাই দাও তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারবো 1/4πε0 ইন্টু Q/d², তাই না? এটা আমরা লিখতে পারি যে দুইটা চার্জের মধ্যে একটা যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারবো 1/4πε0 তো Q/d²। তখন এই বলটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারবো তখন প্রাবল্য। বুঝছো? তখন আমরা এই বলটাকে বলতে পারবো কি প্রাবল্য। প্রাবল্য সমান আমরা বলতেছি 1/4πε0 Q/d²। দেখো বলের সাথে সেম, জাস্ট বলে যখন আমাদের দুইটা চার্জ ছিল ওই দুইটার মধ্যে যখন একটা 1 কুলম হবে, ওই দুটো চার্জের মধ্যে যখন একটা 1 একক হবে তখন সেটাকে আমরা বলতে পারবো কি প্রাবল্য। বুঝছো? তাহলে প্রাবল্য নির্ণয় সূত্র 1/4πε0 Q/d²। ক্লিয়ার? আর মনে রাখবা যে প্রাবল্যের একক ভোল্ট পার মিটার হইতে পারে অথবা নিউটন পার কুলম্ব হইতে পারে। কি আমাদের ভোল্ট পার মিটার হইতে পারে, আবার আমাদের অথবা আমাদের নিউটন পার কুলম্ব হইতে পারে। প্রাবল্যের একক আমাদের ভোল্ট পার মিটার হইতে পারে অথবা আমাদের নিউটন পার কুলম্ব হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো বলতো, প্রাবল্য E সমান 1/4πε0 Q/d², তাই না? এইখান থেকে আমরা চাইলে কি লিখতে পারি বলতো, এইখানে মনে করো আমাদের একটা চার্জ নেব, কেমন, আমরা এই একটা চার্জ 1/4πε0 d²/Q1। দেখো তো এই অংশটুকু সমান আমরা কি বলতে পারবো ই না, তাহলে এই অংশটুকু সমান আমরা যদি ই লিখি তাহলে একটা কি থাকে চার্জ Q2 আর একটা চার্জ থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে F সমান কি হয়, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে F সমান কি বলতো Q ইন্টু ই। বুঝছো? F সমান বলতে পারি আমরা কি Q ইন্টু ই, কারণ এফটা কি দুটা বস্তুর দুটা চার্জের মধ্যে যে আকর্ষণ সেটা, তাই না? আর আমাদের কি ইটা কি একটা চার্জের মধ্যে আকর্ষণ, তাহলে একটা চার্জের মধ্যে আকর্ষণ ইন্টু আরেকটা চার্জ যদি গুণ করি তাহলে অবশ্যই কি পাবো বলতো, আমরা বল পাবো। বুঝছো? তাহলে কি হইলো, একটা একক চার্জের মধ্যে যে আকর্ষণ সেটা প্রাবল্য, এবং ওইটার সাথে যদি আমরা আরেকটা চার্জ গুণ করি তাহলে তো আমরা কি পাবো বল পাবো, তাই না? আমাদের সেই আকর্ষণ বা বিকর্ষণ বল এফ পাবো। অর্থাৎ মনে রাখবা এফ ইকাল টু কি হয় কিউ ইন্টু ই, এফ ইকাল টু কিউ ইন্টু ই। ক্লিয়ার? এবার দেখো আমরা লিখতে পারি যে ই সমান কি লিখতে পারি, ই ইকুয়াল টু আমরা লিখতে পারি যে V/d। ই সমান কি লিখতে পারি V/d। ভি আমাদের কি বিভব, ভি আমাদের কি বিভব, ঠিক আছে? তাহলে ই সমান কি আমাদের V/d, ভিটা আমাদের কি বিভব। তাহলে আমরা ভি সমান কি লিখতে পারি বলতো, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, তাই না? ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। ই সমান আমাদের কি ছিল 1/4πε0 Q/d²। তো ইর মান যদি এখানে বসাই দাও তাহলে আমরা কি পাবো 1/4πε0 ইন্টু কি বলতো আমাদের উপরে কিউ আর নিচে কি হবে আমাদের ডি হবে। বুঝছো? আমরা যদি ভি ইকুয়াল টু তাহলে পাইলাম ই ইন্টু ডি অথবা 1/4πε0 ইন্টু Q/d। ক্লিয়ার? তাহলে আমরা ই সমান লিখতে পারি V/d অথবা ভি সমান লিখতে পারি ই ইন্টু ডি। এখান থেকে আমরা ভি নির্ণয়ের সূত্র পাইলাম, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি।
ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই ডি। ক্লিয়ার কি বুঝছো? এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো তোমার ভালো করে মনে রাখতে হবে। প্রথম আমাদের এফ নির্ণয় সূত্র কি ছিল এটা দেখলাম। এফ সমান আবার লিখতে পারি আমরা কি কিউ ইন্টু ই, এটাও মনে রাখবা, ঠিক আছে। আবার প্রাবল্য সমান কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার। আবার আমরা প্রাবল্য ই সমান লিখতে পারি কি ভি বাই ডি, প্রাবল্য ই সমান লিখতে পারতেছি কি ভি বাই ডি, অতএব ভি ইকুয়াল টু আমরা কি ই ইন্টু ডি লিখতে পারি। কেমন? ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো তো আমরা আরেকটা বিষয় বলতে পারি না যে ই সমান লিখতে পারি আমরা মাইনাস ডিভি বাই ডি আর। অর্থাৎ আমরা যদি বিভবকে অন্তরীকরণ করি তাহলে কি পাবো বলতো? বিভবকে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো প্রাবল্য। মনে রাখবা, বিভবকে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো প্রাবল্য। সেম ভাবে আমরা যদি ইকে কি করি ইন্টিগ্রেশন করি, ইকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ভি পাবো। এই বিষয়গুলো একটু মনে রাখবা। কেমন? যে আমরা যদি বিভবকে অন্তরীকরণ করি তাহলে পাই কি প্রাবল্য, এবং আমরা যদি প্রাবল্যকে কি করি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কি বিভব। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো তো কি বলতেছে। 40 গুণন 10⁻⁻20 কুলম্ব চার্জ যুক্ত একটা বস্তু 4.9 গুণন 10⁻4 ভোল্ট পার মিটার মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। বস্তুটার ভর কত? তো দেখো তো প্রশ্নে কি কি দেওয়া আছে, আমাদের চার্জের পরিমাণ দেওয়া আছে, তার মানে কার মান দেওয়া আছে আমরা লিখতে পারবো কিউ। কিউ সমান কত? 40 গুণন 10⁻⁻10 কুলম্ব, তাই না? চার্জ আমাদের দেওয়া আছে 40 গুণন 10⁻⁻20 কুলম্ব। এবার পরে যে 4.9 গুণন 10⁻4 ভোল্ট পার মিটার দেওয়া আছে, এটা কার মান? কেমন বুঝবা? আমরা কি বলছিলাম যে প্রাবল্যের একক কি হয় ভোল্ট পার মিটার অথবা নিউটন পার কুলম্ব। প্রাবল্যের একক কি হয় ভোল্ট পার মিটার নাইলে নিউটন পার কুলম্ব। বুঝছো? কিসের জন্য? দেখো তো আমরা ই সমান কি লিখতে পারি, ই সমান আমরা লিখতে পারি কি ভি বাই ডি। ই সমান কি লিখতে পারি ভি বাই ডি। দেখো বিভবের একক কি লিখবা ভোল্ট, তাই না? এবং ডি দূরত্বের একক কি মিটার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি একক ভোল্ট পার মিটার। অথবা আমরা এখান থেকে আরেকটা কি লিখতে পারি বলতো, ই সমান আমরা লিখতে পারি কি এফ বাই কিউ। ই সমান কি লিখতে পারি এফ বাই কিউ, তাই না? এফ ইকুয়াল টু আমরা কি দেখলাম কিউ ইন্টু ই হয়, তাহলে ই সমান অবশ্যই এফ বাই কিউ হবে, তাই না? কারণ আমাদের কিসের জন্য দেখো তো এফ সমান আমরা কি জানি 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। এটা আমাদের কি এফ, আর আমাদের প্রাবল্যে কি থাকে একটা চার্জ থাকে, তাহলে উপরে এফ সমান আছে দুইটা চার্জ, ওই দুটো চার্জকে যদি এই কিউ দ্বারা ভাগ দিই তাহলে আমরা কি পাবো একটা চার্জওয়ালা একটা সমীকরণ পাবো, যেটা হবে আমাদের কি প্রাবল্য। তাহলে এইখান থেকে এফ এর একক কি নিউটন আর চার্জের একক কি কুলম্ব, এখান থেকে আমরা লিখতে পারি নিউটন পার কুলম্ব। অর্থাৎ কোনো জায়গায় যদি দেখো প্রাবল্যের একক ভোল্ট পার মিটার অথবা নিউটন পার কুলম্ব আছে, তার মানে বুঝবো এটা কার মান প্রাবল্যের মান। এর এককটা কি দেওয়া আছে দেখো তো প্রশ্নে ভোল্ট পার মিটার, তার মানে 4.9 গুণন 10⁻4 আমাদের কার মান ই এর মান। ক্লিয়ার? 4.9 গুণন 10⁻4 ভোল্ট পার মিটার, এটা কার মান আমাদের ই এর মান। আচ্ছা, একটা বিষয় কল্পনা করো, কেমন? এখানে মনে করো একটা কি আছে বস্তু আছে, একটা বস্তু আছে যার মধ্যে কিউ পরিমাণে চার্জ আছে, এর মধ্যে কি আছে কিউ পরিমাণে চার্জ আছে। এই বস্তুটা আমার কখন ঝুলন্ত অবস্থায় থাকবে বলো তো? এই বস্তুর একটা চার্জ আছে মানে কি ভর আছে না, এই বস্তুটাকে কি করবে আমাদের অভিকর্ষ ত্বরণ কি করবে নিচের দিকে টানবে, এই বস্তুটাকে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানবে, তাই না? এই বস্তুটার উপর যদি আমাদের একটা বিদ্যুৎ ক্ষেত্র কি করে উপরের দিকে ঠিক সেম পরিমাণে এফ পরিমাণে বল দিতে পারে, তাইলেই কিন্তু এই বস্তুটাকে বলে এরকম কি থাকবে ঝুলন্ত অবস্থায় থাকবে। বুঝছো? যে কিউ পরিমাণের একটা কিউ চার্জ বিশিষ্ট এম ভরের একটা বস্তু এরকম যদি আমরা ঝুলন্ত অবস্থায় রাখতে চাই, তাহলে এই বস্তুটার অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে নিচের দিকে, অর্থাৎ ওজন বস্তুটাকে নিচের দিকে টানবে, বস্তুটাকে ওইখানে থাকতে দিতে চাইবে না। কিন্তু তুমি যদি এখানে একটা মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা উপরের দিকে ঠিক এক পরিমাণে বল ক্রিয়েট করতে পারো, তাহলেই কেবল বস্তুটা কি থাকবে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলতো এফ ইকুয়াল টু কি এম ইন্টু জি, তাই না? আমরা এখান থেকে বলতে পারি উপরে যে আকর্ষণ বল সেটা ইকুয়াল টু এম জি, এই দুটার পরিমাণ সমান হইলেই কেবল বস্তুটা স্থির থাকবে। এইখান থেকে দেখো তো আমরা এফ সমান আমরা কি লিখতে পারি, এফ সমান লিখতে পারি আমরা কিউ ইন্টু ই, এটা আমরা দেখছি এফ সমান কি লিখতে পারি কিউ ইন্টু ই, তাই না? ইকুয়াল টু এম ইন্টু জি। দেখো প্রশ্নে দেখো সবকিছুর মান দেওয়া আছে, কেমন? দেখো চার্জের পরিমাণ কত 40 গুণন 10⁻⁻20 ইন্টু দেখো তো প্রাবল্যের মান কত 4.9 গুণন 10⁻4 ইকুয়াল টু এম এর মান বের করতে হবে, জি এর মান কত 9.8। এবার এম সমান আমরা কি লিখতে পারি, এম সমান আমরা লিখতে পারি দেখো তো উপরে একটু ক্যালকুলেশন করো, দেখো 10⁻⁻20 10⁻+4
তো -20 এবং +4 যদি যোগ করি তাহলে কত পাবো বলো তো, -16। ওকে, তাহলে আমাদের 40 গুণন 4.9 গুণন কত বলো তো, 10⁻⁻16। ক্লিয়ার? এবং 9.8 কি হবে, এর নিচে এসে ভাগ হবে। এই 4.9 দ্বারা 9.8কে যদি কাটো কত পাবা, 2 পাবা। 2 দ্বারা যদি আবার 40কে কাটো তাহলে কত পাবা, 20 পাবা। তাহলে আমরা দেখতেছি অ্যান্সার হচ্ছে 20 গুণন 10⁻16। তাহলে অ্যান্সার দেখো তো, 20 গুণন 10⁻16 কে অপশানে আছে? হ্যাঁ, এই নাম্বারে আছে। এই বস্তুটার ভর কত, 20 গুণন 10⁻16 কেজি ভরের বস্তুটাকে আমরা ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে পারবো। বুঝছো? ক্লিয়ার? কি হলো দেখো তো, তোমার প্রশ্নে বলতেছিল যে এম ভর এবং কিউ চার্জ বিশিষ্ট একটা বস্তু একটা তড়িৎ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। তো তড়িৎ ক্ষেত্রে একটা বস্তু তখনই ঝুলন্ত অবস্থায় থাকবে যখন তড়িৎ ক্ষেত্র দ্বারা উপরের দিকে ক্রিয়ারত বল এবং অভিকর্ষ বল দ্বারা যে ক্রিয়ারত বল, এই দুটার পরিমাণ যখন সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে নিচের দিকে যে ওজন কাজ করতেছে, এই ওজন সমান যদি উপরের এফ বল হয় তাহলে বস্তুটা কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। ক্লিয়ার? এইখান থেকে আমরা এফ ইকুয়াল টু লিখলাম এম ইন্টু জি। আবার আমরা কি জানি, আমরা জানতাম যে ই সমান লেখা যায়, ই ইকুয়াল টু লেখা যায় এফ বাই কিউ। ই ইকুয়াল টু লেখা যায় এফ বাই কিউ। তাহলে এফ সমান আমরা কিউ ইন্টু ই লিখতেই পারি। তো এফ সমান কিউ ইন্টু ই লিখলাম, কোনো সমস্যা না। তাইলে আমরা এখান থেকে এবার সব কিছুর মান দেওয়া আছে, মানগুলো জাস্ট বসাই দিলাম, দিয়ে খুব সুন্দর করে জেনারেল ক্যালকুলেশন করলাম। করে দেখতেছি আনসার আসতেছে আমার কত, 20 গুণন 10⁻16 কেজি। এই ম্যাথটা কিন্তু বেস্ট কনসেপচুয়াল। কেমন দেখো, জিএসটি 22-23-এ আসছিল। তো এটা একটু ভালো করে বোঝো, এই টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় আসতেই পারে। ওকে, দেখো পরের ম্যাথটা দেখো তো কি বলতেছে। 1 গুণন 10⁻³ কেজি ভরের একটা 16 বল 2 গুণন 10⁻⁴ কুলম চার্জে চার্জিত। বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন? কত নিউটন পার কুলম মানে কি চাচ্ছে বলতো, প্রাবল্য চাচ্ছে। এটা খুব ভালো করে মনে রাখবা, যেখানে নিউটন পার কুলম দেখবা অথবা ভোল্ট পার মিটার দেখবা, তার মানে বুঝবা সেটা কি, প্রাবল্য। তাহলে এই প্রশ্নে আমার কি চাচ্ছে, প্রাবল্য চাচ্ছে। কেমন দেখো, এই প্রশ্ন সেম কনসেপ্ট। এই প্রশ্নে কি বলতেছে, এই বস্তুটাকে তুমি অভিকর্ষীয় ক্ষেত্রে কি ঝুলন্ত অবস্থায় রাখতে চাচ্ছ, তাই না? তার মানে অভিকর্ষীয় ক্ষেত্রে এই বস্তুটাকে ঝুলন্ত অবস্থায় রাখতে চাচ্ছ। এই বস্তুটার একটা ভর আছে এম ভর, তাহলে ওজন কি কাজ করবে, ঠিক নিচের দিকে। ওজন ঠিক নিচের দিকে। আমরা যদি উপরের দিকে ঠিক সেম পরিমাণে বল দিতে পারি তাহলে এই বস্তুটা কি থাকবে, আমাদের স্থির অবস্থায় থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো কি বলতো, এফ ইকুয়াল টু এম ইন্টু জি যদি হয় তাহলে বস্তুটা কি থাকবে, ঝুলন্ত বা স্থির অবস্থায় থাকবে। তো এফ সমান আমরা আবার কি লিখতে পারি, এফ সমান লিখতে পারি কিউ ইন্টু ই, একটু আগে আমরা দেখছি, ইন্টু এম ইন্টু জি। জাস্ট এবার কি করবা, মান বসাই দিবা। কার মান প্রয়োজন, প্রাবল্য। কোশ্চেন আমার চাইছে কত নিউটন পার কুলুম তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, তার মানে আমাদের এটা কার মান, প্রাবল্যের মান চাইছে। তাহলে আমরা ই ইকুয়াল টু লিখতে পারি, দেখো তো এম ইন্টু জি ডিভাইডেড বাই কত, কিউ। এবার সুন্দর করে মানগুলা বসাই দাও। দেখো বস্তুর ভর কত ছিল, 10⁻³ কেজি। আর জি এর মান সবাই আমরা এটা জানি কত, 9.8। জি এর মান 9.8 এবং চার্জের পরিমাণ কত বলতো, 2 গুণন 10⁻⁴। এবার কি করবা ভাই, এবার পাওয়ার ক্যালকুলেশন করবা। তো করো, দেখো উপরে কত আছে বলতো, 10⁻³ নিচে কত আছে, 10⁻⁴। এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এটাকে যদি আমরা কি করি, উপরে নিয়ে যাই, তাহলে কি হয় দেখো তো, আমাদের উপরে 9.8 আছে থাকুক, নিচে 2 আছে, এটা এমনই থাকুক। পাওয়ার উপরে আছে 10⁻³ 10⁻⁴কে আমরা উপরে নিয়ে যাইতে চাচ্ছি, তাহলে কি হবে, পাওয়ার ভাগ থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। মাইনাস আমার কত বলতো, -4। বুঝছো যে আমাদের পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে মাইনাস করতে হয়। এই পাওয়ারটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে কত হইলো এখানে দেখো তো, কত হবে এখানে আমাদের 9.8 কে যদি তুমি 2 দ্বারা কাটো কত হবে, 4.9 ইন্টু দেখো তো 10 এর পাওয়ার, এখানে কত হবে, মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে -3 আর +4 যোগ করলে কত হবে, 1 হবে। 10 এর পাওয়ার +1, 10 এর পাওয়ার +1 দ্বারা যদি তুমি 4.9 কে গুণ করো তাহলে কত পাবা বলো তো, মোটামুটি 49। তাহলে 49 আমাদের ই এর পরিমাণ কত হবে, 49 নিউটন পার কুলুম। দেখো তো 49 কি আমাদের অপশানে আছে, হ্যাঁ বি নাম্বার, 49 নিউটন পার কুলুম। ক্লিয়ার? কি করলাম, আগের প্রশ্নের মতো বস্তুটা স্থির থাকতে হইলে ওজন এবং আমাদের প্রাবল্য কর্তৃক যে বল সেটার পরিমাণ সমান হইতে হবে। এফ সমান লিখতে পারি কিউ ইন্টু ই। এবার ই এর মান প্রয়োজন এমজি বাই কিউ। এম এর পরিমাণ 10⁻³ এবং আমাদের চার্জের পরিমাণ দেওয়া আছে। তো আমরা প্রথমে পাওয়ারের কাজ করে নিব। তো পাওয়ার ভাগ আকারে আছে, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে 10⁻³ থেকে যদি 10⁻⁴ বিয়োগ করি তাহলে কত পাবো, 10⁻+1 পাবো।
এবং 2 দ্বারা 9.8 কে কাটলে 4.9, 4.9 গুণন 10 49 নিউটন পার কুলম। বুঝছো না? এই টাইপের ম্যাথ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে। ওকে, দেখো পরের প্রশ্নটা দেখো, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হইল, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? এটা দেখো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22-23 আসছিল, আমি যেবার পরীক্ষা দেই সেইবার এই প্রশ্নটা আসছিল, পারছিলাম, সহজ একটা প্রশ্ন। দেখো বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? বৈদ্যুতিক ক্ষেত্র মানে কি মনে রাখবো? প্রাবল্য। বৈদ্যুতিক ক্ষেত্র মানে কি? প্রাবল্য। তার মানে বৃত্তের কেন্দ্রে আমাদের প্রাবল্যের মান চাচ্ছে। তো বলো তো বৃত্তের কেন্দ্রে প্রাবল্য কত হয়? 0 হয়। এটা তোমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ে আমি দেখাইছিলাম যে দেখো এটা মনে করো একটা বৃত্ত, কেমন বৃত্ত, গোলক, যাই বলো না কেন, মানে গোলাকার বস্তু কোনো কিছু, তো গোলাকার বস্তুর কোনো, দেখো এটা আমাদের কি একটা গোলাকার বস্তু, ঠিক আছে? তো গোলাকার বস্তুর ভিতরে কি, ভিতরে আমাদের প্রাবল্যের পরিমাণ 0 হয়। ভিতরে প্রাবল্য কত হয়? 0 হয়। এবং এইরকম কোনো গোলাকার বস্তুর ভিতরে বিভবের মান কি হয় বলতো? ভিতরে বিভব এবং পৃষ্ঠের বিভবের মান সমান হয়। কি হয়? ভিতরে বিভব এবং পৃষ্ঠের বিভবের মান সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারবো যে বিভব, ভিতরে বিভব এবং পৃষ্ঠের বিভব কত? সমান হয়। ভিতরে বিভব এবং পৃষ্ঠের বিভব সমান হয়। বুঝছো? এই দুটা বিষয় খুব ভালো করে মনে রাখবা যে কোনো বৃত্ত বা গোলাকার কোনো বস্তুর জন্য কেন্দ্র অর্থাৎ গোলকের ভিতরে বা বৃত্তের ভিতরে প্রাবল্যের পরিমাণ কত হবে? 0 হবে। এবং বৃত্তের ভিতরে বা গোলকের ভিতরে বিভবের পরিমাণ হবে আমাদের এই পৃষ্ঠের উপরে বিভব যত, এই ভিতরে সকল বিন্দুতে এই বিভবের পরিমাণ সমান। বুঝছো কি বিভব কি বলতেছি? এই যে পৃষ্ঠের উপর একটা বস্তুর জন্য যে পরিমাণে বিভব পাবো, ভিতরে যে কোনো বস্তুর জন্য আমরা সেম পরিমাণে বিভব পাবো। এখন একটা কোশ্চেন চিন্তা করো যে তোমাকে দেখো দেওয়া আছে যে এই বৃত্তের ব্যাসার্ধ কত, মনে করো যে 5 মিটার। বৃত্তের ব্যাসার্ধ কত? 5 মিটার। কেমন? তোমাকে কোশ্চেনে বলতেছে কেন্দ্র থেকে 3 মিটার দূরে প্রাবল্য ও বিভব নির্ণয় করো। কি? কেন্দ্র থেকে 3 মিটার দূরে, কেন্দ্র থেকে 3 মিটার দূরে প্রাবল্য ও বিভব কত? প্রাবল্য এবং বিভব কত? বুঝছো প্রশ্ন কি? যে তোমার কেন্দ্র থেকে 3 মিটার দূরে প্রাবল্য এবং বিভব কত? ক্লিয়ার? মনে করো যে তোমার চার্জের পরিমাণ দেওয়া আছে, চার্জ দেওয়া আছে Q = 9 × 10⁹ কুলম। এটা আমাদের কার পরিমাণ? এটা চার্জের পরিমাণ। তো এত চার্জের জন্য তোমার কেন্দ্র থেকে এই গোলকের 3 মিটার দূরে প্রাবল্য কত হবে বলো তো? প্রাবল্য কত হবে আমাদের? এটা কেন্দ্র, তাই না? এবং বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 মিটার। 3 মিটার মানে কি বলতো? এই গোলকের ভিতরে না, গোলকের ভিতরে কোনো অবস্থানে। তো গোলকের ভিতরে কোনো অবস্থানে প্রাবল্যের পরিমাণ কত হয়? 0 হয়। তাই আমরা বলতে পারবো যে কেন্দ্র থেকে এই বস্তুটার জন্য 3 মিটার দূরে প্রাবল্যের পরিমাণ 0। ক্লিয়ার? তোমাকে যদি বলা হয় এখন কেন্দ্র থেকে 3 মিটার দূরে বিভব নির্ণয় করো, আমরা বিভব নির্ণয়ের সূত্র জানি কি? বিভব V = 1/4πε0 × Q/d। এটা আমরা কি জানি বলতো? বিভব নির্ণয়ের সূত্র, তাই না? তাহলে তুমি কি করবা? খুব সুন্দর করে 1/4πε0 এর মান কত? 9 × 10⁹ লিখে নেবা। এই চার্জের পরিমাণ দেওয়া আছে 9 × 10⁹ ডিভাইডেড বাই দেখো দূরত্ব কত বলে দিছে তোমাকে? 3 মিটার দূরে। তাহলে তুমি কি করবা? এখানে 3 দ্বারা ভাগ দিবা, দিয়ে 3 3 কাটবা, কেটে কত হবে? 3 9 27 × 10⁹ 9, 9 আর 9 যোগ করলে কত হবে? 18। তাহলে 10 এর পাওয়ার কি বলবো? 18। এটা আমাদের কি বিভব? 27 × 10⁸। তাহলে কি হইল? দেখো তো তাহলে বিভব কি বের করবা? 27 × 10⁸। দেখো তো তাহলে এটা কি হইল? চিন্তা করো তো, কি বললাম? কেন্দ্র থেকে 3 মিটার দূরে বিভব নির্ণয় করতে বলছে। তো তুমি বিভব নির্ণয়ের সূত্র জানো, ডি এর মান 3 বসাই দিছো। তাহলে কি হবে? হবে না। কিসের জন্য হবে না? আমরা কি বললাম তোমাকে যে আমরা কি জানি, কোনো পৃষ্ঠের উপর বিভব যেইটা হয় ওই সেম পরিমাণে বিভবই বৃত্তের কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ বৃত্তের ভিতরে পুরো অংশ জুড়ে ওই সেম পরিমাণে বিভবই থাকে, বিভব কোনো চেঞ্জ হয় না। তাহলে কি হইলো? যে তাহলে গোলকের পৃষ্ঠের উপর যেই পরিমাণে বিভব হবে সেম পরিমাণে বিভব আমরা ভিতরেও পাবো। অর্থাৎ আমাদের এইখানে দূরত্ব আমাদের কত হবে? ডি এর মানটা আমাদের এখানে 3 হবে না, ডি এর মানটা কত হবে? 5, অর্থাৎ ব্যাসার্ধের সমান দূরত্ব। বুঝছো?
যে গোলকের ভিতরে যদি তোমাকে বিভব নির্ণয় করতে বলে তাহলে তুমি কি করবা, এই দূরত্বের মানটা অবশ্যই ব্যাসার্ধের সমান দিবা, ব্যাসার্ধ যত ডি এর মান তত। কেমন? কারণ আমরা জানি এই ব্যাসার্ধের উপর অর্থাৎ এই গোলকের উপর যে পরিমাণে বিভব পাবো ভিতরে যদি আমরা আসি তাহলেও সেম পরিমাণে বিভব পাবো। তাহলে আমার তোমাকে কোশ্চিনে বলতেছে 3 মিটার দূরে বিভব কত, ডি এর মান কত বসাই দিবা 5 বসাই দিয়ে যেই অ্যান্সার আসবে সেইটাই। এখন তোমাকে যদি বলা হয়তো যে কেন্দ্র থেকে 1 মিটার দূরে বিভব কত, তাও ডি এর মান কত বসাই দিতা, 5ই বসাই দিতা। অর্থাৎ বৃত্ত বা গোলকের ভিতরে যে কোনো অবস্থানের জন্য আমাকে যদি বিভব নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই ডি সমান আমরা বসাই দিব আমাদের কত, ব্যাসার্ধের সমান দূরত্ব। আশা করি তোমরা বুঝছো যে এটা কিভাবে করতে হবে, যে গোলকের ভেতরে প্রাবল্য শূন্য এবং বিভব পৃষ্ঠের সমান হয়। তাহলে দেখো তো অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার এটার জন্য সি নাম্বার হবে। বুঝছো না? দেখো নেক্সট প্রশ্ন কি বলতেছে, 1000 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি তামার পাত পরস্পর সমান্তরালে 10 মিটার দূরত্বে অবস্থিত। পাতদ্বয়ের মাঝখানে 10⁻10 কুলম্ব চার্জের এম ভর বিশিষ্ট একটা বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত? বুঝছো কি বের করতে বলতেছে, প্রযুক্ত বল অর্থাৎ এফ বের করতে বলতেছে। তো প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। দেখো আমাদের 100 ভোল্ট অর্থাৎ কার মান, ভি এর মান দেওয়া আছে কত, 1000 ভোল্ট, ভি এর মান দেওয়া আছে 1000 ভোল্ট, এবং দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান দেওয়া আছে কত, 10 মিটার, ডি সমান দেওয়া আছে কত, 10 মিটার। বুঝছো? বলে দিছে 1000 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুইটা সমান্তরাল পাত 10 মিটার দূরত্বে আছে। পাত দ্বয়ের মাঝখানে 10⁻10 কুলম্ব বিশিষ্ট একটা চার্জ অর্থাৎ কিউ এর পরিমাণ দেওয়া আছে 10⁻10 কুলম্ব। ক্লিয়ার? বলতেছে এখন তাহলে এই চার্জের মধ্যে, এই চার্জ যে পরিমাণে বল অনুভব করবে সেটা নির্ণয় করো। তাহলে চার্জ কর্তৃক অনুভূত বল এফ এর পরিমাণ নির্ণয় করতে বলতেছে। বুঝছো যে আমাদের 1000 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুইটা কি সমান্তরাল পাত 10 মিটার দূরত্বে আছে, এদের মাঝখানে একটা চার্জ আছে, এই চার্জটা কি পরিমাণে বল অনুভব করবে সেইটা। তো আমরা এফ সমান কি জানি বলো তো, এফ সমান আমরা লিখতে পারি কিউ ইন্টু ই। এফ সমান কি লিখতে পারি, কিউ ইন্টু ই। চার্জের পরিমাণ দেওয়া আছে কিন্তু প্রাবল্যের পরিমাণ কি দেওয়া আছে, দেওয়া নাই। এখান থেকে সূত্রটাকে আমরা আর একটু সিম্পলিফাই করি। ই সমান কি লিখতে পারবো বলো তো, ই সমান আমরা চাইলেই ভি বাই ডি লিখতে পারবো, তাই না? ই সমান আমরা কি লিখতে পারি, ভি বাই ডি লিখতে পারি। তাহলে দেখো তো চার্জের পরিমাণ কত, 10⁻10 ইন্টু দেখো ভি, ভি এর মান কত দেওয়া আছে 1000 ডিভাইডেড বাই ডি, ডি এর মান কত 10, তাই না? এবার কি করবা, কাটাকাটি করো, 10 দ্বারা 1000 কাটলে কত হবে 100, 100 মানে কত 10 এর পাওয়ার 2, 10 এর পাওয়ার 2 আর 10 এর পাওয়ার -10 যোগ করলে কত হবে 10 এর পাওয়ার -8 কত নিউটন। দেখো তো 10 এর পাওয়ার -8 নিউটন আমাদের কি অপশানে আছে, না নেই। অপশানে দেখতেছি কি আছে, সব আমাদের ডাইন এককে আছে, কি ডাইন এককে। তো এইটা তোমরা আশা করি জানো যে 1 নিউটন সমান 10⁻5 কত 5 ডাইন, 1 নিউটন সমান 10⁻5 ডাইন, 1 নিউটন সমান 10⁻5 ডাইন। তো এই নিউটনকে যদি তুমি এখন ডাইন করতে চাও তাহলে কি করতে হবে বলো তো, 10⁻5 দ্বারা গুণ করতে হবে। 10⁻5 দ্বারা গুণ করো, এবার কত হবে 10⁻−3, 10 এর পাওয়ার -3 মানে কত বলো তো 1 ডিভাইডেড বাই কত 1000। তো 1কে যদি তুমি 1000 দ্বারা ভাগ দাও কত পাবা 0.001। ক্লিয়ার? বুঝছো কি করলাম, এফ সমান আমরা জানি কিউ ইন্টু ই, ই এর মানটা সরাসরি দেওয়া নাই, ই সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি, ই ইকুয়াল টু কি ভি বাই ডি। এবার কিউ এর মান বসাই দিলাম, ভির মানটা বসাই দিলাম, ডি দূরত্ব 10 মিটার বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে দেখতেছি 10⁻8 নিউটন আসতেছে। কিন্তু অপশন আমাদের কি দেওয়া আছে, সবকিছু ডাইন এককে দেওয়া আছে। আমরা জানি 1 নিউটন সমান 10⁻5 ডাইন, ওইখান থেকে মান বসাই দিলাম, হয়ে গেল। বুঝছো? দেখো এই প্রশ্নে কি বলতেছে, একটা বৈদ্যুতিক তড়িৎ বিভব ভি ইকুয়াল টু -5x + 3y + √15z হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15-16তে আসছিল এই প্রশ্ন। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো আমাদের কার মান দেওয়া আছে আগে লিখে নাও তো, ভি সমান দেওয়া আছে -5x + 3y + √15z, তাই না? এটা আমাদের কার মান, এটা আমাদের দেওয়া আছে বিভবের মান। আমরা কি জানি বলতো, ই সমান কি ছিল মনে আছে, ই সমান ছিল ডিভি বাই ডিআর। অর্থাৎ আমরা যদি বিভবকে অন্তরীকরণ করি, কি আমরা যদি বিভবকে অন্তরীকরণ করি তাহলে কি পাই, আমাদের প্রাবল্য পাই। ইকুয়ালটা আমাদের ছিল -ডিভি বাই ডিআর। অর্থাৎ আমরা যদি কি হলো দেখো তো, আমরা যদি ভিকে অন্তরীকরণ করি তাহলে কি পাই, ই পাই, তাই না? হ্যাঁ, তো আমরা এখানে সেম কাজ করবো, আমাদের প্রাবল্য নির্ণয় করতে বলতেছে, কিন্তু এখানে 3টা অক্ষের সাপেক্ষে করতে হবে। কেমন? কারণ আমাদের প্রাবল্য কি ভেক্টর রাশি, এটাকে আমরা প্রাবল্যকে ভেক্টরে প্রকাশ করতে হবে। তো ই এক্স কি দিব আমরা প্রথমে, ই এক্স মানে আমরা যদি -dvx কে
আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো আমাদের ই এক্স। কেমন? অর্থাৎ আমরা যদি -5x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? ই এক্স। বুঝছো? তাহলে আমাদের -5x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত পাবা? 5। সেম ভাবে দেখো আমরা ই ওয়াই তাহলে কেমনে পাবো? যদি আমরা ওয়াই সাপেক্ষে এই যে ভি ওয়াই কে অন্তরীকরণ করি তাহলে ওয়াই সাপেক্ষে 3y কে যদি অন্তরীকরণ করো তাহলে কত হবে দেখো তো? সেম ভাবে ডি ভি ওয়াই ডিভাইডেড বাই কত? ডি ওয়াই। তো ভি ওয়াই মানে কত? 3y কে করলে কত পাবা? 3 পাবা। সেম ভাবে ই জেড সমান কত হবে? আমি একবারে লিখতেছি √15। ঠিক আছে, তাহলে আমরা ই এক্স ই ওয়াই এবং ই জেড পাইলাম। একে যদি আমরা এখন ভেক্টর আকারে প্রকাশ করি, প্রাবল্য আমাদের কি? প্রাবল্য ভেক্টর রাশি। ওকে, তাহলে ই সমান হবে এক্স সমান কি পাইছি? 5i না? তাহলে 5i প্লাস 5i দেখো তারপরে কত? ইউআই সমান কত আমাদের? ইউআই সমান কত? -3 না? তাহলে ইউআই সমান -3j প্লাস আমাদের জেড সমান কি ছিল? -15 -√15 কে হ্যাট। এবার ই এর মান নির্ণয় করো। ই সমান কত হবে? আমরা জানি √5 এর উপর স্কোয়ার করো কত? 25 এক্স স্কোয়ার। কোনো ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয়? r = √x² + y² + z²। সেম সূত্র বসাই দিচ্ছি। 3 এর উপর স্কোয়ার করো কত? 9। √15 এর উপর স্কোয়ার করো কত? 15। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 15 25 যোগ করলে কত হবে? 40, তাই না? 15 25 আর 15 যোগ করলে কত? 40। 40 আর 9 49। 49 কে যদি আমরা কি করি? রুট করি তাহলে কত পাবো? 7 পাবো। অর্থাৎ আমাদের প্রাবল্যের পরিমাণ হবে কত? 7 একক। দেখো তো অপশানে কি আমাদের কি 7 একক দেওয়া আছে? হ্যাঁ, ডি নাম্বার দেওয়া আছে 7 একক। বুঝছো কি? আমরা কি জানতাম বলতো? ই সমান -dv/dr। অর্থাৎ আমরা যদি বিভবকে অন্তরীকরণ করতাম তাহলে কি পাইতাম? প্রাবল্য পাইতাম। তো প্রশ্নে তোমার ভি দেওয়া আছে, বলতেছে প্রাবল্য নির্ণয় করো। কিন্তু প্রাবল্য আমাদের কি? একটা ভেক্টর রাশি। প্রাবল্য আমাদের ভেক্টর রাশি, এই জন্য 3টা অক্ষের সাপেক্ষে 3বার অন্তরীকরণ করতে হলো। একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে এই ভিকে অন্তরীকরণ করলাম করে আমরা ই এক্স ই ওয়াই ই জেড পাইলাম। এবার এটাকে ভেক্টর আকারে প্রকাশ করলাম করে যেটা পাইলাম সেটার মান নির্ণয় করলাম। বুঝছো না? দেখো পরের প্রশ্ন কি বলতেছে? একটা ক্যাপাসিটরের ধারা কত? 6 পিকোফ্যারাডে। ধাতব প্লেটটির মধ্যে যদি একটা গ্লাস কে = 5.2 ডাই ইলেকট্রিক স্থাপনের ফলে নতুন ধারকত্ব কত হবে? আমাদের ড্রাই ইলেকট্রিক ধ্রুবক কি ছিল মনে আছে? যে কে। ড্রাই ইলেকট্রিক ধ্রুবক আমাদের কে। কে সমান আমরা লিখতে পারি, মনে রাখবা, ε/ε0, অথবা আমরা লিখতে পারি c/c0। বুঝছো? কেটা কি বলতো? মনে রাখবা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক ধ্রুবক। এবং আমাদের এপসাইলনটা কি বলতে পারবা? এপসাইলনটা কি বলতো? এপসাইলন আমাদের ভেদন যোগ্যতা। এটা খুব ভালো করে মনে রাখবা যে আমাদের কেটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এপসাইলনটা কি? আমাদের ভেদন যোগ্যতা। এটা কি? কে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ড্রাই ইলেকট্রিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ড্রাই ইলেকট্রিক ধ্রুবক। আর এপসাইলনটা কি? আমাদের ভেদন যোগ্যতা। এপসাইলন কি? আমাদের ভেদন যোগ্যতা। এপসাইলনটা আমাদের কি? ভেদন যোগ্যতা। আর আমাদের কেটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ড্রাই ইলেকট্রিক ধ্রুবক। কেমন? তো কে এর একক কত হবে বলতো? ড্রাই ইলেকট্রিক ধ্রুবকের একক কত? দেখো তো, ড্রাই ইলেকট্রিক ধ্রুবক মানে কি? দুটো সমজাতীয় রাশির অনুপাত না? দুটো সমজাতীয় রাশির অনুপাত। তো দুটো সমজাতীয় রাশির অনুপাতের কি একক থাকে? থাকে না। তার মানে আমাদের ড্রাই ইলেকট্রিক ধ্রুবকের একক নেই। এটা আমার এইচএসসি পরীক্ষাতে আসছিল এবং আমি এই প্রশ্নটা ভুল করছিলাম। কিভাবে ভুল করছিলাম? এই ড্রাই ইলেকট্রিক ধ্রুবক এবং আমাদের ভেদন যোগ্যতা যে দুইটা ভিন্ন রাশি, এটা আমি আসলে ভুলে গেছিলাম। আমি ভাবছিলাম যে দুইটা সেম রাশি। আর আমাদের ভেদন যোগ্যতার একক কি বলতো? ভেদন যোগ্যতা এপসাইলন নট। এপসাইলন নটের মান কত? এপসাইলন নটের মান আমাদের 8.854 গুণন 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। বুঝছো? তাহলে আমাদের এটা কি ছিল? এটা আমাদের কি ছিল? ভেদন যোগ্যতা। এপসাইলন নটের মান 8.854 গুণন 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার। তোমার এই মানটা মনে ছিল, তার মানে তাহলে আমাদের এপসাইলন নটের একক কি হবে? কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার। তো আমার মনে ছিল এটা এপসাইলন নটের মান এটা এবং একক এটা, সেই জন্য আমার আসছিল পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক আমি বসাই দিছিলাম এপসাইলন নটের একক, অর্থাৎ আমাদের ভেদন যোগ্যতার একক। কেমন? এই ভুলটা করবা না, মনে রাখবা আমাদের কে কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ড্রাই ইলেকট্রিক ধ্রুবক এবং এপসাইলনটা কি? আমাদের ভেদন যোগ্যতা। দুইটা সেম জিনিস না। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই, কিন্তু আমাদের ভেদন যোগ্যতা যেটা, এইটার কি আছে? আমাদের একক আছে। বুঝছো?
এবং সেই এককটা কত, এই মান সহ এপসাইলন নটের মান সহ মনে রাখবা। তাহলে এবার আসো আমরা দেখি, তাহলে এপসাইলন নটটা কি আমাদের শূন্য মাধ্যমে আমাদের কার মান, ভেদনযোগ্যতা। এবং এপসাইলনটা কি, এপসাইলনও আমাদের ভেদনযোগ্যতা, কিন্তু কোন মাধ্যমে, যেই মাধ্যমে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে, বুঝছো? যেই মাধ্যমে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া থাকবে সেটার মান এপসাইলন নট। সি নোটটা কি, আমাদের শূন্য মাধ্যমে ধারকত্ব। সেম ভাবে সিটা হচ্ছে যেই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে সেই মাধ্যমে ধারকত্ব। ক্লিয়ার? এটা খুব ভালো করে মনে রাখবা। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক যাকে বলি কে, কে সমান এপসাইলন বাই এপসাইলন নট অথবা সি বাই সি নট। তো আমাদের এপসাইলনটা কি, ভেদনযোগ্যতা। কেমন? তো এই এপসাইলনটা কি, যেই মাধ্যমে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে সেই মাধ্যমে ভেদনযোগ্যতা। এবং সিটা কি, যেই মাধ্যমে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে সেই মাধ্যমের ধারকত্ব। চল এই ম্যাথ দেখি। এই ম্যাথে কি বলতেছে, একটা ক্যাপাসিটরের ধারকত্ব 6.5 পিকোফ্যারাডে এবং কে এর মান কত, 5.2। দেখো কে এর মান কত দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে 5.2। তো কে এর মান দেওয়া আছে 5.2, তো যেই মাধ্যমে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 5.2 সেই মাধ্যমের ধারকত্ব অর্থাৎ সি এর মান নির্ণয় করতে বলতেছে। সি ইকুয়াল টু হোয়াট, সি নোটের মান কত দেওয়া আছে দেখো তো, সি নোটের মান আমাদের দেওয়া আছে 6 পিকোফ্যারাডে, অর্থাৎ 6 পিকোফ্যারাডে সি নোটের মান। তো এখানে সূত্র থেকে বসাই দাও, কে সমান আমরা কি জানি, সি বাই সি নোট, তাই না? দেখো তো আমার কার মান প্রয়োজন, সি এর মান প্রয়োজন। ওকে, সি নোটের মান কত, 6 এবং কে এর মান কত, কে এর মান 5.2। তাহলে সি সমান আমরা পাবো 5.2 গুণন 6। 5.2 কে 6 দ্বারা গুণ করলে কত হবে বলো তো, 5 6 30, অর্থাৎ 30 এর চেয়ে একটু বড়, 31 এর চেয়ে একটু বড় হবে। 5.2 দ্বারা যদি 6 কে গুণ করো তাহলে কত পাবে অ্যান্সার, 31 এর চেয়ে অল্প একটু বড়। দেখো তো 31 এর চেয়ে একটু বড় কোনটা আছে, আমাদের সি নাম্বারটা আছে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। ক্লিয়ার কি এটা? চলো তাহলে পরের এমসিকিউ দেখি। আর একটা বিষয় মনে রাখবা যে চার্জ সর্বদা কোথায় অবস্থান করে, চার্জ সর্বদা কোনো পরিবাহীর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। কোথায় অবস্থান করে, পরিবাহীর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, ঠিক আছে? এবং পরিবাহীর যদি কোনো অংশ তীক্ষ্ণ থাকে, সেই তীক্ষ্ণ বা উঁচু অঞ্চল যদি কোথাও থাকে সেখানে চার্জ সবচেয়ে বেশি থাকে। মনে রাখবা কোনো পরিবাহীর চার্জ কোথায় থাকে, পরিবাহীর পৃষ্ঠে, এবং ওই পরিবাহীর মধ্যে যদি কোনো তীক্ষ্ণ অংশ থাকে বা কোনো উত্তল অংশ বা উঁচু অংশ থাকে ওইখানে চার্জের পরিমাণ সবচেয়ে বেশি হয়। ওকে, দেখো তাহলে নেক্সট এমসিকিউ দেখি বলতেছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দুর বিভব পার্থক্য 150 ভোল্ট, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, ই নির্ণয় করতে বলতেছে। ই সমান আমরা কি জানি বলতো, ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমরা জানি ভি বাই ডি। দেখো সব কিছুর মান দেওয়া আছে, ভি সমান বিভব দেওয়া আছে কত, 150 ভোল্ট, তাই না? 150 ভোল্ট দেওয়া আছে এবং ডি এদের মধ্যবর্তী দূরত্ব কত, 25 সেন্টিমিটার। সেন্টিমিটারকে কি সেন্টিমিটার রাখা যাবে না, কি বানাইতে হবে, মিটার বানাইতে হবে। সেন্টিমিটারকে মিটার বানাইতে 10⁻² দ্বারা গুণ করতে হয়। এবার কি করবা, এবার সুন্দর করে ক্যালকুলেশন করবা। কেমনে, 10⁻² কে উপরে উঠাই দাও। তো 10⁻² কে উপরে উঠাই দিলে কি হবে বলো তো, 10⁻+2 হবে। ক্লিয়ার? ডিভাইড বাই 25। এবার 25 দ্বারা 150 কে কাটো, কত হবে আমাদের 6, 6 25 150, 6 গুণন 10⁻² মানে কত, 100, 6 গুণন 100 কত, 600। তাহলে আমাদের চার্জ কত হবে, 600 ভোল্ট পার মিটার। তো দেখো তো আমাদের অপশন কি দেওয়া আছে, 600 ভোল্ট পার মিটার কোনটা দেওয়া আছে দেখো তো, এ নাম্বারটা অ্যান্সার হবে। এই নাম্বার খুবই সহজ ম্যাথ, সূত্র বসাই দিয়ে জাস্ট মান বসাই দিবা। সূত্র পারলে ম্যাথ আপনা আপনি হবে। তো সূত্রগুলো খুব ভালো করে আয়ত্তে রাখবা, ঠিক আছে? পরের ম্যাথটা দেখো তো, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান E=cx² হয়, তবে তড়িৎ বিভব ভি সমান কত। ই সমান কি দেওয়া আছে দেখো তো, ই সমান দেওয়া আছে কত আমাদের cx²। ই সমান কি দেওয়া আছে, cx²। কি চাইতেছে, বিভব। আমরা কি জানি, আমরা যদি প্রাবল্যকে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, বিভব পাই। বিভবকে অন্তরীকরণ করলে প্রাবল্য পাই। তো খুব সহজে ইন্টিগ্রেশন করো, তাহলে ই কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, ই ইন্টু dr, তাই না? তাহলে cx² ইন্টু dx। তো ই ইন্টু dr সমান কি লিখতে পারবো, ভি লিখতে পারবো। এবার x এর সাপেক্ষে যদি cx² কে ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে বলো তো, cx⁻³/3। কেমনে হইলো, আমরা কি জানি x⁻n ইন্টু dx এর অন্তরীকরণ হয় x⁻n+1 ডিভাইডেড বাই n+1। এইভাবে এটাকে মিলাও তাইলেই পাবা। তাহলে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়াল টু cx³/3। অপশানে কি দেওয়া আছে, হ্যাঁ ডি নাম্বার দেওয়া আছে cx³/3। তো ডি নাম্বার কি অ্যান্সার হবে, হবে না। আমরা কি দেখছিলাম বলতো, আমাদের ই প্রাবল্য সমান কি ছিল বলতো, প্রাবল্য ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। প্রাবল্য ই সমান কি ছিল, মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ এখানে কি ছিল,
মাইনাস ছিল, এখানে একটা কি ছিল দেখো তো, ভি এর সামনে কি ছিল, একটা মাইনাস ছিল। তো তুমি যখন একে ইন্টিগ্রেশন করবে তাহলে এখানেও ভি এর সামনে কি একটা আসবে, মাইনাস আসবে, ভি এর সামনে কি আসবে, মাইনাস আসবে। অর্থাৎ আমাদের এই পাশে একটা মাইনাস আসবে এবং এই পাশেও একটা মাইনাস আসবে। দেখছো যে অল্প একটু দেখো, তুমি যদি অল্প একটু ভুল করো, তুমি যে পরীক্ষায় ভুল করছো এটাও বুঝতে পারবা না। তোমার অপশানে সি এক্স কিউব বাই 3ও আছে, মাইনাস সি এক্স কিউব বাই 3ও আছে, তুমি বুঝবাই না যে তুমি ভুল করে আসছো। আমরা ই ইকুয়াল টু জানতাম মাইনাস ডিভি বাই ডিআর, সেই জায়গা থেকে আমরা যদি লিখি প্রাবল্য ই, প্রাবল্য সমান কি হবে তাইলে মাইনাস ভি, বুঝছো? তাহলে আমরা যদি প্রাবল্যকে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস ভি। সেমভাবে আমরা যদি কি করি, আমাদের ভিকে অন্তরীকরণ করি মাইনাসের সাপেক্ষে তাহলে পাবো প্রাবল্য, বুঝছো? এখানে জাস্ট একটা মাইনাস আসবে, এটা মনে রাখবা, ওকে? মাইনাসটা যেন ভুল না হয়, ভুল হইলে যে ভুল করে আসছো সেটাও বুঝবা না। পরের প্রশ্ন দেখো তো, দুটি ধারক শ্রেণীর সমবায়ে যুক্ত থাকলে তার তুল্য ধারকত্ব 2.4 মাইক্রোফ্যারাডে। একটি ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাডে হইলে অন্যটির ধারকত্ব কত? আচ্ছা, চলতরিতের ক্ষেত্রে দুইটা রোধ যদি শ্রেণীতে থাকে তাহলে তাদের তুল্য রোধ আর এর সমান কি হয়, দুইটার জাস্ট যোগ, তাই না? দুইটার জাস্ট যোগ। এবং আমাদের যদি দুইটা রোধ সমান্তরালে থাকে তাহলে আমাদের তুল্য রোধ আর পি সমান হয় 1/R1 প্লাস 1 বাই কি বলতো R2 ইনভার্স 1, তাই না? এটা হয় সমান্তরালে থাকলে আমাদের দুইটা রোধের তুল্য রোধ নির্ণয় সূত্র এটা, শ্রেণীতে থাকলে এটা। তো এইটাকে আমরা একটু সুন্দর করে লিখলে কি লিখতে পারি বলতো? এটাকে আমরা লিখতে পারি দুইটা রোধের যোগফল ডিভাইড বাই দুইটা রোধের গুণফল ডিভাইড বাই দুইটা রোধের কি যোগফল। এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি দুইটা রোধের গুণফল ডিভাইড বাই দুইটা রোধের যোগফল। অর্থাৎ আমাদের শ্রেণীতে থাকলে এই সূত্র, সমান্তরালে থাকলে এই সূত্র। কিসের জন্য? চলতরিতের জন্য। মনে রাখবা আমাদের স্থির তড়িৎ এবং স্প্রিং এর জন্য আমাদের সমবায়টা চলতরিতের বিপরীত, বুঝছো কি? আমাদের স্থির তড়িৎ এবং স্প্রিং এর জন্য সমবায় চলতরিতের ঠিক বিপরীত। অর্থাৎ দুইটা ধারক যদি আমাদের শ্রেণীতে থাকে তাহলে আমাদের তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র হবে আমাদের সিপি ইকুয়াল টু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। বুঝলা? এটা কিসের জন্য? এটা শ্রেণীতে থাকলে। এটা কি? শ্রেণীতে। তাহলে কি হলো আমাদের? শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব নির্ণয় সূত্র আমাদের কি? আমাদের রোধের উল্টা। অর্থাৎ রোধের ক্ষেত্রে যে আমরা শ্রেণী এবং সমবায়ের সূত্র জানি তার বিপরীতটা হবে কিসের জন্য? স্থির তড়িতের জন্য এবং স্প্রিং এর জন্য। এটা মনে রাখবা। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখি এই প্রশ্নটা। তো দুইটা রোধ যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তার তুল্য ধারকত্ব আমরা কি দেখলাম বলতো? সি এর সমান হবে দুটো রোধের দুটো ধারকের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল, তাই না? প্রশ্নে দেওয়া আছে দেখো তুল্য ধারকত্বের মান কত? 2.4, অর্থাৎ সিএস এর মান 2.4 ইকুয়াল টু, দেখো আমার বলতেছে একটা ধারকের মান যদি 6 মাইক্রোফ্যারাডে হয় তাহলে অপর ধারকের মান কত? অর্থাৎ একটা মান যদি 6 হয় তাহলে C2 এর মান কত? C1 এর মান যদি 6 হয় C2 এর মান কত? এইখান থেকে ক্যালকুলেশন করে C2 এর মানটা খুব সুন্দর করে নিজে বের করবা। এর চেয়ে অনেক বড় বড় ক্যালকুলেশন তোমাদের শিখাইছি। তো এখান থেকে বের করে দেখবা আসতেছে কত? 4 মাইক্রোফ্যারাডে। তাহলে আমাদের আরেকটা ধারকের মান হবে 4 মাইক্রোফ্যারাডে, একটা 6 আর একটা 4। বুঝছো কোশ্চেন? যে তুল্য ধারকত্ব দেওয়া আছে, দুইটা রোধ যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য ধারকত্ব হয় 2.4। বলতেছে একটা যদি 6 হয় আর একটা কত? জাস্ট যোগ বিয়োগ করা। আশা করি এগুলো তোমরা পারবা। দেখো নেক্সট এমসিকিউ আমাদের কি বলতেছে? 1 মিটার ব্যাসার্ধের একটা গোলকের বায়ুতে স্থাপন করে 2 × 10⁻⁹ কুলম্ব চার্জিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে 0.1 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং বিভব যথাক্রমে কত হবে? বুঝছো? 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, এইটা তোমাদের একটু আগেই করাই দিছি। 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, তো এই গোলকের বলতেছে কেন্দ্র থেকে 0.1 মিটার। তো কেন্দ্র থেকে 0.1 মানে কি বলতো? গোলকের ভিতরে না। তো গোলকের ভিতরে প্রাবল্যের পরিমাণ কত হয়? 0 হয়। গোলকের ভিতরে প্রাবল্যের পরিমাণ কত? 0। তার মানে বুঝতেছে আমাদের গোলকের ভিতরে যেখানে প্রাবল্য শূন্য সেটাই হবে অ্যান্সার। আর আমাদের বিভব কি হবে? গোলকের ভিতরে যা বিভব পৃষ্ঠের বিভব তত। অর্থাৎ আমাদের দূরত্ব ভি ইকুয়াল টু মাইনাস, আমরা ভি ইকুয়াল টু কি জানি? 1/4πε0 Q/r। এই আরটা বসাই দিব 1 মিটার, 0.1 কিন্তু না, 1 মিটার বসাই দিব, দিয়ে যেটা ভি পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা কি বুঝতেছি তাহলে? প্রাবল্য কত হবে? 0। তো অপশানে দেখো তো প্রাবল্য 0 আছে এমন অপশান কয়টা আছে? একটাই আছে, সি নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারই হবে। ওকে, দেখো ভাইয়া পরের ম্যাথে কি বলতেছে? 4 মাইক্রোফ্যারাডে এবং 5 মাইক্রোফ্যারাডে এর দুটো ধারক শ্রেণীতে যুক্ত আছে। এই সমবায়কে 900 ভোল্ট বিভব পার্থক্যের একটি উৎসের সাথে সংযুক্ত করলে সঞ্চিত শক্তি হবে, অর্থাৎ সঞ্চিত শক্তি আমাদের ইউ নির্ণয় করতে বলতেছে।
ইউ ইকুয়াল টু আমরা জানি সঞ্চিত শক্তি ধারকের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। মনে রাখবা ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। আমরা বলতে পারি তাইলে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, অর্থাৎ আমাদের ধারকের সঞ্চিত শক্তি নির্ণয়ের জন্য সি এর মান জানতে হবে এবং ভি এর মান জানতে হবে। দেখো তো সি এর মানকে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু ভি এর মান দেওয়া আছে। তো ভি এর মানটা এখানে বসাই দাও। সি এর মান সরাসরি দেওয়া নাই, কিন্তু বলতেছে 4 মাইক্রোফ্যারাডে এবং 5 মাইক্রোফ্যারাডে বিশিষ্ট দুটো ধারক শ্রেণীতে সংযুক্ত আছে। তো শ্রেণীতে সংযুক্ত থাকলে তার তুল্য রোধ সি এর সমান আমরা কি জানি, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, অর্থাৎ ধারক দুটোর মানের গুণফল এবং যোগফলের সমষ্টি। তো দুটো ধারকের মান কত কত দেওয়া আছে বলতো, আমাদের দেওয়া আছে 4 এবং 5, তাহলে 4 গুণের 5 ডিভাইডেড বাই 4 প্লাস 5, তাহলে কত হবে 20/9। এটা কি আমাদের মাইক্রোফ্যারাডে। তো মাইক্রোফ্যারাডেকে যদি তুমি ফ্যারাডে করতে চাও তাহলে কি করতে হবে বলতো, 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। মাইক্রোফ্যারাডেকে ফ্যারাডে করতে 10⁻�6 দ্বারা গুণ করতে হবে। এই রূপান্তরগুলো কিন্তু অবশ্যই পারতে হবে, যে তোমার মাইক্রোমিটার, তারপরে মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, এই এককগুলো থেকে রূপান্তর, অর্থাৎ রূপান্তরের যে বিভিন্ন আমাদের কনভারসেশনগুলো আছে এগুলো তোমার জানতে হবে। আমি তোমাদের যে একটা সূত্রের নোট দিছি না ফিজিক্সে, ওই খাতার একদম প্রথমেই দেখবা এই কনভারসেশনটা আছে। তো এই কনভারসেশনগুলো মুখস্থ করবো অবশ্যই, কনভারসেশন তোমার পারতেই হবে। কনভারসেশন না পারলে তুমি ম্যাথই পারবা না। তুমি মাইক্রোফ্যারাডেকে যদি ফ্যারাডে না বানাইতে পারো বা পিকোফ্যারাডেকে যদি ফ্যারাডে নাই বানাইতে পারো, তো তুমি হয়তো বা ম্যাথে জানো কেমনে করতে হবে, কিন্তু অ্যান্সার তুমি জানতে পারবা না। তো চলো মান বসাই দাও। সি এর মান কত দেখো তো, 20/9 ইন্টু কত 10⁻⁶, তাই না? এবার 900কে একটু আমরা সুন্দর করে লিখি। দেখো তো 900কে কি করবো, এবার একটু সুন্দর করে লিখবো। এই 2 দ্বারা 20কে কাটো আগে, তাহলে কত হবে 10, উপরে 10 নিচে কত 9, ঠিক আছে। 900কে আমরা সুন্দর করে লিখতে চাচ্ছি। 900 সমান কি লেখা যায় বলো তো, 900 ইকুয়াল আমরা কি লিখতে পারবো 9 গুণন 100, তাই না? 900কে আমরা কি লিখতে পারবো এরকম 9 গুণন 100, চাইলে এই 900 সমান লিখতে পারবো। তো এই 9 গুণন 100কে আমরা কি করবো, দেখো রুটটা আমরা ভাগ করে দিব। বোঝো 900কে একটু সুন্দর করে লিখতে চাচ্ছি, তাহলে 9 গুণ 100 লেখা যাবে, তাই না? হ্যাঁ 9 গুণ 100 লেখা যাবে। এবার আমরা কি করতেছি দেখো, এই 9 এর উপর স্কোয়ার দিচ্ছি ইন্টু 100 উপর স্কোয়ার। বুঝছো 900কে কি করলাম, একটু ভেঙে লিখলাম 9 গুণ 100। এবার এই রুট স্কোয়ারটা দুইজনকে ভাগ করে দিলাম। ক্লিয়ার? এবার কি করবা দেখো, এবার কি করবা, এই 9 দ্বারা যদি 9কে কাটো তাহলে কি থাকবে, 9 এর উপর স্কোয়ার করলে 81, অর্থাৎ 9 দ্বারা 9কে কাটলে থাকবে কত 9। তাহলে এবার একটু লেখো 10 গুণন 10⁻⁶ ইন্টু এখানে থাকবে 9। এখানে কত আছে বলতো, 100 উপর স্কোয়ার, 100 মানে কত 10⁻²। তো 100কে আমরা লিখতে পারবো 10⁻²। 100কে কি লিখতে পারি 10⁻²। এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কত হবে বলতো 10⁻⁴, অর্থাৎ 100 উপর স্কোয়ার মানে 10⁻⁴। এবার জাস্ট যোগ বিয়োগ করো, দেখো 9 আর 10 কত 90 ইন্টু 10⁻⁻6 এবং 10⁻+4 যোগ করো, কত পাবা, তাহলে 10⁻⁻2 পাবা। তাহলে আমরা অ্যান্সার পাইলাম 90 গুণন 10⁻⁻2। এটা আমাদের কি হবে সঞ্চিত শক্তি। দেখো তো 90 গুণন 10⁻⁻2 কি অপশানে আমাদের আছে? নাই, অপশানে নাই। তাহলে এবার কি করবা দেখো তো, এটাকে একটু সুন্দর করে লেখো। সুন্দর করে কেমনে লিখতে পারি দেখো, দশমিকটা আমরা কি করব, দেখো দশমিক আমরা কি করতে চাচ্ছি, দেখো এটাকে একটু সুন্দর করে লিখবো কিভাবে, উপরে 90 10⁻⁻2 মানে কত বলতো, 10⁻⁻2 মানে কত 100, নিচে আমরা লিখতে পারবো। এবার দেখো এই 1 0 কাটো। এবার 10 দ্বারা তুমি যদি 9কে কাটতে চাও কত হবে বলো তো, 10 দ্বারা দেখো 10 দ্বারা 9কে ভাগ দাও, দশমিক কি করবা 0, অর্থাৎ 9। তাহলে আমরা বলতে পারবো 10 দ্বারা যদি 9কে ভাগ দিয়ে কত হবে 0.9 জুল। তাহলে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ কত 0.9 জুল। অপশানে দেখো তো 0.9 জুল কি আছে? হ্যাঁ, কোথায় আছে? এ নাম্বারে। বুঝলা কি বলতেছে, যে তোমার 4 মাইক্রোফ্যারাডে এবং 5 মাইক্রোফ্যারাডে বিশিষ্ট দুইটা ধারক শ্রেণীতে যুক্ত আছে। শ্রেণীতে ধারক থাকলে আমরা কিভাবে বের করতে পারি, তুল্য ধারকত্ব বের করলাম। ওকে, এবার বলতেছে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। সির মান বসাই দিলাম, ভির মান বসাই দিলাম। তো এইখানে ক্যালকুলেশনে কি করলাম দেখো, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 900কে একটু ভেঙে লিখলাম। কিভাবে লিখলাম, 900কে 9 ইন্টু 100, উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ারকে ওরা চাইলে আমরা 9 এর উপর ভাগ করে দিতে পারবো এবং 100 এর উপর ভাগ করে দিতে পারবো। তো 9 এর উপর ভাগ করে দিলাম, 100 এর উপর ভাগ করে দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে দেখো তো, 100 এর উপর যদি আমরা 100কে আমরা কি লিখতে পারি 10⁻2 না, 10⁻2 লিখতে পারি। 10⁻2 মানে কত 10⁻4, তো 100 সমান 10⁻4 হইল। এবার নিচের 9 উপরের 81 সাথে কাটাকাটি করলে থাকে 9।
বাকি বাম দিকে যা ছিল এমনই লিখলাম, লেখার পরে লাস্টে জাস্ট একটু সিম্পলিফাই করলাম, তাহলে অ্যান্সার পাচ্ছি 0.9 জুল। ক্লিয়ার? এবার একটা বিষয় দেখো তো, মনে করো যে এখানে Q1 প্লাস Q1 পরিমাণে চার্জ এখানে আছে এবং এখানে প্লাস Q2 পরিমাণে চার্জ আছে। প্রশ্নে তোমার বলতেছে এদের মধ্যে হচ্ছে দূরত্ব D, কেমন? তো কোথায় এদের প্রাবল্য শূন্য হতে পারবে? মনে রাখবা দুটা চার্জ যদি সমান হয়, সমান চার্জের প্রাবল্য এদের মাঝখানের কোনো বিন্দুতে কি হবে? সমান হবে। বুঝছো কি? মনে রাখবা কি, সমান চিহ্ন বিশিষ্ট দুইটা চার্জের প্রাবল্য মাঝখানে শূন্য হয়। প্রাবল্য কি আমাদের ভেক্টর রাশি। কিভাবে দেখো, ধরে নিলাম আমরা প্রাবল্য এইখানে শূন্য হবে, কেমন? আমাদের এই যে মনে করি এটা এ, এটা বি এবং এই সি বিন্দুতে প্রাবল্য কি হবে? শূন্য হবে। তো এইখানে যদি আমরা একটা 1 কুলম পরিমাণে চার্জকে রাখি, তাহলে প্লাস কিউ কি করবে বলো তো? কোন দিকে আমাদের বিকর্ষণ করবে? এই দিকে না? এই প্লাস কিউ কি করবে? এই প্লাস ওয়ানকে এই দিকে ঠেলে দিতে চাইবে এবং এই প্লাস কিউ কি করবে? প্লাস ওয়ানকে ঠিক এই দিকে ঠেলে দিতে চাইবে, তাই না? তার মানে কি হচ্ছে দেখো, এই প্লাস ওয়ানকে দুইজন দুই দিক থেকে কি করতেছে? বিকর্ষণ করতেছে, তাই না? প্লাস ওয়ানকে দুইজন দুই দিক থেকে বিকর্ষণ করতেছে। তো তাহলে আমাদের প্রাবল্য কোথায় শূন্য হইতে পারে? শূন্য মানে কি? তার মানে কি শূন্য মানে কি? যেই বিন্দুতে ওই বস্তুটা গিয়ে কি হবে? স্থির হবে, অর্থাৎ বস্তুটা কোনো দিকেই যাইতে চাইবে না। তো এইরকম যদি হয়, তো এই দিক থেকে একটা বল দিচ্ছ, এই দিক থেকে একটা বল দিচ্ছ, তো দুই বলের পরিমাণ যখন সেম হবে তখন বস্তুটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে না? তখন কি প্রাবল্য শূন্য। বুঝছো? যে দুটো চার্জের পরিমাণ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে? তুমি দুই দিক থেকে বল দিচ্ছ, তো দুই দিক থেকে যদি বল দাও এই বস্তুর উপর, যেই সময় গিয়ে দুই দিক থেকে বলের পরিমাণ সমান হবে সেই সময় গিয়ে বস্তুটা কি হবে? আমাদের স্থির হবে বা প্রাবল্য শূন্য হবে। বুঝছো? তাহলে আমরা বুঝলাম সমান চার্জ বিশিষ্ট দুইটা বিন্দুর মাঝখানে কোথাও প্রাবল্য শূন্য হয়। এবার যদি বিষয়টা এমন হয়, দেখো যে মনে করো এটা প্লাস কিউ আর এটা মনে করো যে মাইনাস কিউ, এটা কি দেখো তো চার্জের পরিমাণ কি এখানে সমান না? চার্জের পরিমাণ সমান না। তো ধরে নিলাম তুমি বলতে চাচ্ছ যে এইখানে, তুমি এবার বলতে চাচ্ছ যে দুটো চার্জের মাঝখানে কোনো বিন্দুতে কি প্রাবল্য শূন্য হবে। ধরে নিলাম এইখানে প্রাবল্য শূন্য, তো এইখানে মাঝখানে কোনো একটা যদি বিন্দু থাকে সেইখানে দেখো আমাদের প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা। এই প্লাস ওয়ানকে, এই প্লাস কিউ কি করবে বলো তো? এদিকে কি করবে? বিকর্ষণ বল দেবে, এইদিকে কি করবে? ঠেলার চেষ্টা করবে। এবং মাইনাস কিউ, প্লাস কিউ কি করবে? মাইনাস প্লাসকে কি করে? আকর্ষণ করে। অর্থাৎ এই বস্তুটা এই দিকে মাইনাস এই দিকে টানতেছে, প্লাস এই দিকে ঠেলতেছে, অর্থাৎ বস্তুটা কি যাবে? একই দিকে যাবে। কোনো জায়গায় গিয়ে এই প্রাবল্য কি শূন্য হওয়ার সম্ভাবনা আছে বলতো? এইদিকে কোনো জায়গায় কিন্তু এর মাঝখানে কোনো বিন্দুতে কি শূন্য হওয়ার সম্ভাবনা আছে? না, কারণ তুমি মাঝখানে যেই বিন্দুতেই রাখো না কেন এই প্লাস কিউ, তো প্রাবল্যকে এই দিকে ঠেলবে এবং মাইনাস কিউ একই সাথে একে আকর্ষণ করবে, অর্থাৎ বস্তুটা কি করবে? একদিকে যাওয়া শুরু করবে, কোথাও গিয়ে তো স্থির হবে না। এটা কি এর মাঝখানে কোনো বিন্দুতে স্থির হওয়া সম্ভব? মনে রাখবা এটা মাঝখানের কোনো বিন্দুতে স্থির হওয়া সম্ভব না। তাহলে স্থির কোন জায়গায় হইতে পারে? মনে করো যে এই জায়গায় যদি বস্তুটাকে আমি রাখি, দেখো এই জায়গায় যদি বস্তুটাকে রাখি, প্লাস কিউ কি করবে? এইদিকে বিকর্ষণ করবে, মাইনাস কিউ কি করবে? এইদিকে আকর্ষণ করবে, তাই না? অর্থাৎ এই আমরা যদি চার্জকে বাহিরে কোনো বিন্দুতে রাখি তাহলে প্লাস কি করতেছে? এইদিকে বিকর্ষণ করতেছে, অর্থাৎ এই চার্জটা একে এইদিকে ঠেলতেছে, তাই না? এবং এইটাকে কি করতেছে? মাইনাস এদিকে আকর্ষণ করতেছে, অর্থাৎ প্লাস এইদিকে ঠেলতেছে, মাইনাস এদিকে আকর্ষণ করতেছে। দুই বলের পরিমাণ যখন সমান তখন বস্তুটা স্থির হবে। বুঝছো? যে আমাদের যদি এরকম ভিন্ন চার্জ থাকে তাহলে কোন বিন্দুতে আমাদের প্রাবল্য শূন্য হইতে পারে? দুটো চার্জ যদি এরকম ভিন্ন ধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস, কেমন? তাহলে আমাদের প্রাবল্য বাহিরের কোনো বিন্দুতে শূন্য হইতে পারবে, ভিতরের কোথাও শূন্য হইতে পারবে না। কারণ ভিতরে তুমি যেই বিন্দুতেই রাখবা সেই বিন্দু থেকে কি করবে? একদিকে বস্তুটা যাওয়া শুরু করবে। কিন্তু বাহিরে যদি রাখি, দেখো তো এইখানে আমরা প্লাস ওয়ানকে যদি রাখি, অর্থাৎ এই দুটো চার্জের বাহিরে, তাহলে এই প্লাস কি করবে? প্লাসকে ওই দিকে ঠেলার চেষ্টা করবে, তাই না? ওই দিকে ঠেলার চেষ্টা করবে এবং এই প্লাসকে মাইনাস কি করবে? এইদিকে টানার চেষ্টা করবে। অর্থাৎ এ যে বল, অর্থাৎ এ যে পরিমাণ বলে একে এইদিকে ঠেলতেছে, এই চার্জ যদি সেম পরিমাণে বলে একে এই দিকে টানতে পারে তাহলে আমাদের তখন প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ বস্তুটা ওই জায়গায় গিয়ে স্থির হবে। বুঝছো? আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারছি। এই বিষয়টা মনে রাখবা যে সমধর্মী চার্জের মাঝখানের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হয় এবং আমাদের যদি সমধর্মী চার্জ না হয়, অর্থাৎ চার্জের পরিমাণ যদি কি হয়? ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য কি হবে? শূন্য হবে। বুঝছো? তাহলে দেখো তো আমরা ধরে নিলাম যে এক্স মিটার দূরে প্লাস কিউ চার্জ থেকে এক্স মিটার দূরে আমাদের প্রাবল্য কি হবে? শূন্য হবে। তার প্রাবল্য নির্ণয় সূত্র আমরা কি জানি বলতো? আমাদের 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কত? আর এর উপর স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এখান থেকে আমাদের এই প্লাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে আমাদের প্রাবল্য কত হবে? প্লাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে আমাদের প্রাবল্য হবে 1/4πε0 ইন্টু, দেখো চার্জ কত? Q1, দূরত্ব কত? এক্স এর উপর
স্কোয়ার। এটা আমাদের কি, আমাদের E1 বস্তুর জন্য প্রাবল্য, ঠিক আছে, এই বস্তুর জন্য প্রাবল্য। সেমভাবে Q2 বস্তুর জন্য এইখানে প্রাবল্যের পরিমাণ কত হবে বলতো? Q2 বস্তুর জন্য প্রাবল্যের পরিমাণ হবে 1/4πε0 ইন্টু Q2 ডিভাইডেড বাই এই দূরত্বটা কত বলতো? সম্পূর্ণ যদি d হয়, এটা যদি x হয়, সম্পূর্ণ দূরত্ব যদি d হয়, এটা যদি x হয়, তাহলে এটা কত হবে? d মাইনাস এক্স। তাহলে আমরা বলতে পারবো এই দূরত্ব হবে d মাইনাস এক্স এর উপর স্কোয়ার। এটা কত? E2, তাই না? কোশ্চেনে কি বলতেছে? প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে আমরা E1 থেকে যদি E2 বাদ দিই তাহলে কি পাবো? E1 থেকে E2 বাদ দিলে 0 পাবো। E1 থেকে E2 বাদ দিলে 0 পাবো। অর্থাৎ এইটা থেকে এটা যদি বাদ দাও তাহলে কি পাবা? 0 পাবা। তো E1 এর মান কত দেখো তো? 1/4πε0 ইন্টু দেখো তো Q/x স্কোয়ার, তাই না? Q1/x স্কোয়ার মাইনাস 1/4πε0 ইন্টু Q2/d মাইনাস এক্স এর উপর স্কোয়ার, তাই না? দেখো এবার যদি আমরা এই মাইনাসটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে আমরা কি লিখতে পারবো? Q1/x এর উপর স্কোয়ার ইকুয়াল টু Q2/d মাইনাস এক্স এর উপর স্কোয়ার। ক্লিয়ার? আমরা কি করলাম? এই মাইনাস চার্জটাকে ওই পাশে পাঠাই দিলাম। তাহলে আমাদের কি হবে? যে d মাইনাস এক্স এর উপর স্কোয়ার আমাদের ওই পাশে চলে যাবে এবং 1/4πε0 এবং 1/4πε0 দুই দিক থেকে কাটা গিয়ে থাকতেছে Q1/x এর উপর স্কোয়ার ইকুয়াল টু Q2/d মাইনাস এক্স এর উপর স্কোয়ার। ওকে, এটা আমাদের কোথায়, কোন ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে? যখন আমাদের দুইটা চার্জ সমধর্মী হবে, সেইখানে আমাদের এই সূত্রটা আসবে। কেমন? তো সূত্র এভাবে মনে রাখার তোমার প্রয়োজন নেই, জাস্ট মনে রাখবা যে দুটো চার্জ যদি সমান হয় তাহলে তাদের মাঝখানে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তো এইখান থেকে এটা বের করবা। কেমন? এইভাবে সূত্র মনে রাখার প্রয়োজন নেই। অথবা চাইলে তুমি মনে রাখতে পারো যে আমাদের যখন দুটো সমধর্মী চার্জ হবে তখন তাদের মধ্যে কোথায় প্রাবল্য শূন্য, এই সূত্রটা আমরা বের করব। আবার যদি চার্জ দুটো এরকম ভিন্ন ধর্মী হয় তাহলে আমাদের কি হবে দেখো, তখন আমাদের হবে, আমাদের সূত্র কি হবে দেখো, Q1 x এর উপর স্কোয়ার ইকুয়াল টু Q2, আমাদের ওখানে কি ছিল? d মাইনাস এক্স না, এখন এখানে হবে d প্লাস এক্স। কারণ কি, আমরা এখানে প্রাবল্য কোথায় পাবো? বাহিরে শূন্য পাবো, তাই না? প্রাবল্য কোথায় শূন্য পাবো? বাহিরে শূন্য পাবো, এই জন্য d প্লাস এক্স এখানে মনে রাখবা। যখন আমাদের চার্জ কি হবে, যখন ভিন্ন ধর্মী চার্জ হবে তখন আমাদের এই সূত্র প্রযোজ্য, চার্জ তখন সমধর্মী হবে। অর্থাৎ প্লাস প্লাস হইলে ওইটা, অথবা মাইনাস মাইনাস হইলেও ওইটা, অথবা আমার এখানে যদি হয় প্লাস একটা মাইনাস ভিন্ন ধর্মী, তাহলে এই সূত্র প্রযোজ্য। কেমন? এবং এই Q1 এটা হবে ছোট চার্জ, মনে রাখবে এটা কি ছোট চার্জ, এটা কি বড় চার্জ। এটা ছোট চার্জ আর এটা Q1টা হবে ছোট চার্জ আর Q2টা হবে বড় চার্জ। ওকে, ক্লিয়ার না? চলো আমরা এবার এমসিকিউ দেখি। পরের প্রশ্ন দেখো তো কি বলতেছে। শূন্য মাধ্যমে Q মানের দুইটা ধনাত্মক বিন্দু আধানকে r দূরত্বে রাখা হলো। তাদের সংযোজক রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান নির্ণয় করো। কি বলতেছে দেখো, শূন্য মাধ্যমে এরকম r দূরত্বে, কত দূরত্বে? r দূরত্বে এরকম Q পরিমাণের দুটো চার্জকে রাখা হলো। এখন বলতেছে এদের মধ্যবিন্দুতে, অর্থাৎ ঠিক মাঝখানে প্রাবল্য এবং বিভব নির্ণয় করতে বলতেছে। তো মাঝখানে প্রাবল্য কত হবে বলতো? দুইটা যদি সমধর্মী চার্জ হয় প্রাবল্য কত হবে? অর্থাৎ মাঝখানে যদি তুমি +1 চার্জকে রাখো প্রাবল্য কত হবে দেখো তো, এই প্লাস এটাও প্লাস, এই প্লাস কি করবে একে বলতো? ঠিক এইদিকে বিকর্ষণ করবে, এবং এই প্লাস কি করবে? একে ঠিক এইদিকে বিকর্ষণ করবে। অর্থাৎ কি হচ্ছে, দুইটা চার্জ দুই দিক থেকে আমাকে কি করতেছে? বল প্রয়োগ করতেছে। এবং এই কিউ পরিমাণের চার্জ এবং এই দিকের চার্জটা একে যে পরিমাণে বল প্রয়োগ করবে, এই দিকের চার্জও একে ঠিক সেম পরিমাণে বলই প্রয়োগ করবে, তাই না? কিসের জন্য? কারণ এই চার্জের পরিমাণও যা, এই চার্জের পরিমাণও সেম, এবং এইখান থেকে এটুকু দূরত্ব যত, এখান থেকে এটুকু দূরত্ব কত? সমান। অর্থাৎ এইটার জন্য যেই প্রাবল্য হবে, এই চার্জের জন্য যেই প্রাবল্য এবং এই চার্জের জন্য যেই প্রাবল্য, সেটা কি হবে? সমান হবে। তো দুইটার চার্জের জন্য যদি প্রাবল্য সমান হয় তাহলে মাঝখানে অবশ্যই প্রাবল্য শূন্য হবে। বুঝছো? তাহলে মাঝখানে বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। কিসের জন্য? কারণ দুই পাশে দুইটা সমান মানের বল আছে, কারণ দুই পাশে দুইটা সমান মানের চার্জ আছে, এবং আমাদের প্রাবল্য কোথায় নির্ণয় করতেছি? এই দুটো চার্জ থেকে ঠিক মাঝখানে। তো মাঝখানে যদি হয় তাহলে এই কিউ পরিমাণের চার্জ একে যে পরিমাণে বল দিবে, এই কিউ পরিমাণের চার্জ একে তো ঠিক সেম পরিমাণে বলই দিবে। তো দুইটা যদি দুই দিক থেকে সেম পরিমাণে বল দেয় তাহলে এখানে প্রাবল্য অবশ্যই শূন্য হবে। একটু আগে যেটা তোমাদের দেখাই দিলাম, তাহলে আমরা বুঝতেছি প্রাবল্য কি হবে? শূন্য হবে, তাই না? আমাদের তাহলে প্রাবল্য পাইলাম শূন্য। প্রাবল্য কি বলতো? শূন্য। এবার বলতো আমাদের বিভব কত হবে? বিভব ভি সমান আমরা কি জানি? ভি সমান আমরা কি জানি বলতো? 1/4πε0 ইন্টু Q/r। এটা আমরা কি জানি? এটা আমরা ভি সমান জানি। ভি সমান 1/4πε0 Q/d। এটা আমরা কি জানি? ভি সমান। তাহলে বের করো এবার এই কিউ চার্জের জন্য, এবার এই কিউ মানের চার্জের জন্য এখানে বিভব বের করো।
এবং একই সাথে এই কিউ চার্জের জন্য এখানে বিভব বের করো, করে যোগ করো, তাইলেই এই দুটা চার্জের জন্য এখানে মোট বিভব আমরা পেয়ে যাবো। বুঝছো? তাহলে দেখো তো এই কিউ চার্জের জন্য বিভবের মান কত হবে? ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু চার্জের পরিমাণ কত? কিউ। এদের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? r/2 না? মধ্যবর্তী দূরত্ব কত হবে আমাদের? r/2। বুঝছো? তাহলে আমাদের এখানে চার্জের পরিমাণ কি হচ্ছে? ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2q/r। বুঝলা? এটা আমাদের কি? এটা আমাদের বিভবের পরিমাণ। কোন চার্জের জন্য? এই চার্জের জন্য। সেম ভাবে আমরা এই চার্জের জন্য বিভব বের করব। এই চার্জের জন্য বিভব আমাদের সেম এইটাই বের হবে, তাই না? কারণ কি? কারণ এখানে এইদিকে যত চার্জ ছিল এবং দূরত্ব যা ছিল, এইদিকেও তো সেম চার্জ এবং সেম দূরত্বই। তাহলে এই চার্জের জন্য এই বিন্দুতে যে পরিমাণে বিভব পাবো, এই চার্জের জন্য এই বিন্দুতে সেম পরিমাণে বিভবই পাবো। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে মোট বিভব এই চার্জের বিভব এবং এই চার্জের বিভবের যোগফলের সমান। ক্লিয়ার? তাহলে বলো তো, তাহলে এই বিন্দুতে আমাদের বিভব ভি সমান কি হবে? আমাদের এই দুটার যোগফলের সমান। তাহলে 1/4πε0 ইন্টু q/2q/r প্লাস 1/4πε0 ইন্টু 2q/r। বুঝলা কি করলাম? যে আমাদের এই মাঝখানের বিন্দুতে আমাদের বিভব প্রয়োজন। তাহলে এই চার্জের জন্য বিভব কত? এইটা বের করলাম এবং এই চার্জের জন্য বিভব এইটাই হবে। তাহলে এই বিন্দুতে মোট বিভব ওই দুটার সমষ্টি। তো এই দুটো যোগ করো তো। যোগ করলে কি পাবা? যোগ করলে পাবা 1/4πε0 ইন্টু 4q/r, তাই না? 4 কাটো। তাহলে ভি এর মান কত হচ্ছে দেখো তো? q/πε0 আর এটা আমাদের কার মান? এটা আমাদের ভি এর মান, অর্থাৎ বিভবের মান। মাঝখানে আমরা বিভব পাচ্ছি q/4πε0 আর, এবং মাঝখানে আমাদের প্রাবল্য কত? 0। অর্থাৎ দেখো তো, প্রাবল্য 0 এবং বিভব q/4πε0 আর কোথায় আছে? ডি নাম্বারে আছে। অ্যান্সার ডি নাম্বার। ক্লিয়ার? দেখো তো পরের ম্যাথ। দেখো তো, বাতাসে 120 কুলম্ব চার্জ থেকে 1 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলতেছে। প্রাবল্য সমান আমরা কি জানি? ইকুয়াল টু 1/4πε0 ইন্টু q/r²। তো 1/4πε0 এর মান কত? 9 × 10⁹ ইন্টু চার্জের পরিমাণ কত দেখো তো? 120 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার। সেন্টিমিটারকে কি সেন্টিমিটার রাখবা? না, মিটার বানাবা। তাহলে 10⁻² উপর স্কোয়ার দাও। দেন দেখো কত হবে আমাদের? 9 × 10⁻9 ইন্টু উপরে 120, 10⁻² এর উপরে স্কোয়ার করলে 10⁻⁻4। 10⁻⁻4কে এবার উপরে নিয়ে যাও। নিয়ে গেলে কি হবে বলো তো? এই 10⁻⁻4কে যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে 10⁻+4, 10⁻+4 আর 9 যোগ করো, কত হবে? 10⁻13। বুঝলা কি করলাম? 9 × 120 একে এগেতের মতোই রাখো, 10⁻9 এবং 10⁻�4 ভাগ থাকলে পাওয়ার উপরে গিয়ে যোগ হবে। তো এইটা যদি 9 সাথে যোগ হয় তাহলে 10⁻, কত হবে? দেখো এবার কি করবা? 120 দ্বারা 9কে গুণ দাও। তো আমরা হিসেবের সুবিধার জন্য 9কে সুন্দর করে 10 ধরে নিব। 9কে কি ধরে নিব? 10 ধরে নিব। 10 দ্বারা তুমি 120কে গুণ করো, কত হবে বলো তো? 1200 × 10⁻13। কেমন? এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো কি করব? দশমিক এইখানে ছিল না? দশমিকটাকে আমরা কি করব? এইখানে নিয়ে আসবো, অর্থাৎ এক ঘর বামে নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? 1.2 গুণন দশমিককে কয় ঘর নিয়ে আসলাম? 3 ঘর বামে, অর্থাৎ 10⁻3 দ্বারা গুণ করতে হবে। আর এখানে মানে কত ছিল? 10⁻13। বা 10⁻13 আর 3 কি করবা? যোগ করবা। করলে কত হবে? 1.2 গুণন 10⁻16। বুঝছো? তাহলে আমাদের কি হবে? প্রাবল্যের পরিমাণ কত হচ্ছে? 1.2 গুণন 10⁻16। দেখো তো, 1.2 গুণন 10⁻16 এর আশেপাশে আমাদের অ্যান্সার কোনটা আছে? 10⁻16 একটাই আছে, ডি নাম্বার। বুঝছো? আর 1.2 আর লাগে না, জাস্ট পাওয়ারের মান দিয়ে রাখছে। দেখো 10⁻16। তাহলে কি হইলো? এখানে আমাদের প্রাবল্য নির্ণয় করতে বলতেছিল। জাস্ট এখানে ক্যালকুলেশনটা একটু বোঝার বিষয়, জাস্ট নাসরা বাকিটা সূত্র। তো মান বসাই দিলাম, যেখানে 10⁻�4 ছিল একে উপরে পাঠাই দিলাম। দিয়ে দেখতেছি এখানে 9 আছে, 120 আছে। ক্যালকুলেশনের সুবিধার জন্য 9কে 10 ধরে নিলাম। 10 এর 120কে গুণ করলে 1200। দশমিকটাকে 1 এর পরে নিয়ে আসলাম, নিয়ে আসলে 10⁻3 দ্বারা গুণ করতে হবে। তাহলে অ্যান্সার দেখতেছি 10⁻16। ক্লিয়ার? দেখো পরের মান দেখো, এ ও বি দুটি সমান্তরাল পাত ধারক। কেমন? উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 1.5 মিটার স্কোয়ার। পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.015 মিটার। ধারক দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত নির্ণয় করো। কার মান বের করতে হবে? আমাদের তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, তাই না? তো তুল্য ধারকত্ব নির্ণয় করার জন্য আমার তো আগে যে ধারকের মান কত সেটা জানতে হবে। তো ধারকের মান কি দেওয়া আছে? দেওয়া নাই।
আমরা কি করব, ধারকের মান কত সেটা আগে বের করে নেব। কেমন? দেখো ধারকত্ব সমান আমরা কি জানি, ধারকত্ব সমান সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। ধারকত্ব সমান আমরা কি জানি, কিউ ভাগ ভি। এটা আমাদের কি ধারকত্ব, তাই না? এটা আমাদের কি ধারকত্ব নির্ণয় সূত্র, সি ইকুয়াল টু কিউ ভাগ ভি। এবার যদি আমাদের সেটা কি হয়, আমাদের গোলক হয়, গোলকের ধারকত্ব নির্ণয় সূত্র কি দেখো, গোলকের 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 ধারকত্ব, গোলকের ধারকত্ব নির্ণয় সূত্র 4 পাই এপসাইলন নট আর। এটা আমাদের কি গোলকের ধারকত্ব নির্ণয় সূত্র, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, এবার যদি তোমাকে বলা হয় যে সমান্তরাল পাতের ক্ষেত্রে, যদি সমান্তরাল পাত হয়, সমান্তরাল 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 পাতের সমান্তরাল পাতের ধারকত্ব, সমান্তরাল পাতের ধারকত্ব নির্ণয় সূত্র সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। এটা আমাদের কি, এটা আমাদের সমান্তরাল পাতের ধারকত্ব নির্ণয় সূত্র, সি ইকুয়াল টু এপসাইলন নট এ ইনটু ডি। এগুলো কিন্তু আমাদের শূন্য মাধ্যমের জন্য। তোমার যদি কোনো একটা মাধ্যম দেওয়া থাকে তাইলে সবগুলোর সাথে কে একটা করে কি হবে, গুণ হবে। যদি বলা হয় কোনো মাধ্যমের জন্য তাহলে 4 পাই এপসাইলন নট কে আর হবে। কেমন? আর যদি বলে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে আমরা কি জানি, ডাইলেকট্রিক ধ্রুবক কে এর মান হয় 1। আমরা শূন্য মাধ্যমে লিখছিলাম, এই জন্য কেটা লিখে নেই। তোমার যদি অন্য একটা মাধ্যম দেওয়া থাকে তাহলে কেটা জাস্ট গুণ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের গোলকের জন্য ধারকত্ব 4 পাই এপসাইলন নট কে ইনটু আর, সমান্তরাল পাতের ধারকত্ব সি ইকুয়াল টু এপসাইলন নট কে ইনটু ডি। দেখো তো এখানে কি বলেছে, সমান্তরাল ধারক না, তাহলে সমান্তরাল ধারক হইলে ধারকত্ব নির্ণয় সূত্র সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। দেখো সব কিছুর মান দেওয়া আছে, এপসাইলন নটের মান আমরা কত জানি, 8.854 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইনটু কোষীয় ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে, দেখো তো 1.5 এবং দূরত্বের মান কত দেওয়া আছে, দূরত্বের মান আমাদের দেওয়া আছে যে 0.015, অর্থাৎ 0.015। এবার এটা ক্যালকুলেশন করবা, কেমনে করবা দেখো তো, একটু চিন্তা করো। আমরা কি করবো, প্রথমে দশমিক উঠাই দিব, তাই না? এই ধরনের ক্যালকুলেশন আমরা দেখছি, আমরা দশমিক উঠাই দিতাম। গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 1.5কে যদি 15 লিখতে চাই, নিচে কত দ্বারা গুণ করতে হবে, 10 দ্বারা। এবং 0.015কে যদি আমরা 15 লিখতে চাই, তাহলে উপরে কত দ্বারা, 10 এর পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? এটা তোমরা জানো আশা করি। তাহলে 10 দ্বারা 10 এর পাওয়ার 3কে যদি কাটি তাহলে কি থাকবে বলো তো, 10 এর পাওয়ার 2 থাকবে। 10 দ্বারা যদি 10 এর পাওয়ার 3কে আমরা কাটি তাহলে থাকবে 10 এর পাওয়ার 2। 15 কাটো, তাহলে এবার কি হবে দেখো তো, 8.854 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 11 প্লাস 2 কত, 10 টু দি পাওয়ার মাইনাস 9। আমরা কি পাইলাম, ধারকত্বের মান। এবার বলতেছে তুল্য ধারকত্ব বের করো। তাহলে এই সমপরিমাণে ধারক দুটো আমরা কি করছি বলতো, শ্রেণীর সমবায়ে যুক্ত করছি। তো শ্রেণীর সমবায়ে যদি যুক্ত করি তাহলে ধারকত্ব সি এর সমান আমরা কি জানি বলতো, যে আমাদের ধারকত্ব হয় শ্রেণীতে থাকলে দুইটা ধারকের গুণফল ডিভাইড বাই তাদের যোগফল, তাই না? দুটো ধারকের মান কত সমান, তাহলে সি সি গুণ করলে কত, সি স্কোয়ার ডিভাইড বাই 2c। এখান থেকে কাটো তো, তাহলে কত হবে, সি বাই 2, অর্থাৎ তুল্য ধারকত্বের মান হবে সি বাই 2। এবার কি করবা, সি এর মানটা বসাই দিবা। সি সমান কত দেখো তো, 8.854 গুণন 10 টু দি পাওয়ার কত, মাইনাস 10 ডিভাইডেড বাই 2, তাই না? আমাদের এপসাইলন নটের মান ছিল 8.854 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 12। এখান থেকে আমরা সি এর মানটা পাইলাম 8.854 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে, এবার আমরা কি করলাম, এখানে তুল্য ধারকত্ব দেখতেছি সি বাই 2 হবে, কারণ দুটো ধারকের মান সমান ছিল। তুমি চাইলে এখানেও বসাই দিতে পারো, তো এখানে এটা এত বসাই দিয়ে এত বড় করার কোনো কারণ আছে নাই, এই জন্য আমরা এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এখানে জাস্ট মান বসাই দিলাম। তাহলে অ্যান্সার কত হবে বলো তো, 4.4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10। অপশানে দেখো তো 4.4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা কি অপশানে আছে? নাই। কিসের জন্য নাই? কারণ আমাদের এটা কোন এককে বের করছে বলো তো, এটা ফ্যারাডে এককে। কোশ্চেনের সবগুলো কি দেওয়া আছে, মাইক্রোফ্যারাডে। তো ফ্যারাডেকে যদি তুমি মাইক্রোফ্যারাডে বানাইতে চাও তাহলে কি করতে হয়, 10 এর পাওয়ার 6 দ্বারা গুণ করতে হয়, 10 এর পাওয়ার মাইনাস 10 ইন্টু, তুমি ফ্যারাডেকে মাইক্রোফ্যারাডে বানাইতে 10 এর পাওয়ার 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 এর পাওয়ার মাইনাস 10 এবং 10 এর পাওয়ার 6 গুণ করলে কত হবে, 10 এর পাওয়ার 4, অর্থাৎ 4.4 গুণন 10 এর পাওয়ার 4। এবার দেখো অপশানে আছে কোথায়, বি নাম্বারে আছে। ক্লিয়ার? দেখো পরের মাঝে কি বলতেছে, আয়রন নিউক্লিয়াসে দুইটা প্রোটন 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে বৈদ্যুতিক বল কত। এফ সমান আমরা কি জানি বলতো, এফ সমান 9 গুণন 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই ডি স্কোয়ার, তাই না? কোশ্চিনে কি বলে দিছে, দুইটা প্রোটন, প্রোটনের চার্জ কত বলো, প্রোটনের চার্জ কত, 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 910, অর্থাৎ আমাদের এখানে কি হবে 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 910 ইন্টু 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 910। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হইল।
এবার দূরত্বের মান কত দেওয়া আছে 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 15, অর্থাৎ 4 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 15 এর উপর স্কোয়ার। এবারে ক্যালকুলেশন করো, দেখো কেমনে করবা, উপরে 9 গুণন 10 টু দি পাওয়ার 9, দেখো কি করবা এবার আমরা কি করব, দেখো উপরে 1.6 এবং 1.6কে এদের মতোই রাখি ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 9 এবং 10 এর পাওয়ার মাইনাস 9 যোগ করলে কত হবে বলো তো 10 এর পাওয়ার মাইনাস 18, উপরে হবে আমাদের 10 এর পাওয়ার মাইনাস 18, নিচে 4 এর উপর স্কোয়ার করলে কত 16 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 15 এর উপর স্কোয়ার, তাহলে কত হবে বলো তো 10 এর পাওয়ার মাইনাস 30, বুঝলা 10 এর পাওয়ার মাইনাস 4, 10 এর পাওয়ার মাইনাস 15 এর উপর স্কোয়ার অর্থাৎ 10 এর পাওয়ার মাইনাস 30, 4 এর উপর স্কোয়ার করলে 16, উপরে 1.6 যেমন আছিল তেমনই রাখলাম। এবার আমরা কি করব, দেখো উপরে যে 1.6 আছে না, 1.6কে আমরা দশমিকটা উঠাই দিব, দেখে 16 লিখবো। তাহলে কি করতে হবে বলো তো, এখানে যে একটা দশমিক উঠাই দিলাম এর জন্য একটা 10 দ্বারা গুণ, এবং এই 1.6 থেকে যে দশমিক উঠাইলাম তার জন্য একটা 10 দ্বারা গুণ। ক্লিয়ার? আমরা 1.6 এর মাঝখান থেকে দশমিক উঠাই দিলাম, এই জন্য নিচে দুটো 10 দ্বারা গুণ করতে হলো। এবার জাস্ট ক্যালকুলেশন করো, একটা 16 কাটো, 10 এর পাওয়ার কত বলো তো, দেখো এবার কি করবা, জাস্ট যোগ বিয়োগ করবা। কেমনে করবা, 9 গুণন 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু 16 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18, দেখো এবার এখানে কত আছে 10 এর পাওয়ার মাইনাস 30, এখানে 10 এর পাওয়ার 1, এখানে 10 এর পাওয়ার 1, তো এই তিনটা যদি যোগ করি তাহলে কত হবে বলো তো 10 এর পাওয়ার মাইনাস কত 28 ডিভাইড বাই 10 এর পাওয়ার মাইনাস 28। এবার জাস্ট কি করবা, পাওয়ারগুলোকে জাস্ট উপরে উঠাই দিবা, তো উঠাই দাও, দেখো 9 গুণন 16 ইন্টু 10 এর পাওয়ার 9 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 8 18, 10 এর পাওয়ার মাইনাস 28কে উপরে উঠালে 10 এর পাওয়ার প্লাস 28। এবার কি করবা, এবারে সবগুলো যোগ করো, দেখো তাহলে কত হবে, তো 10 এর পাওয়ার 9 এবং 10 এর পাওয়ার 28 যোগ করো, কত হয় 10 এর পাওয়ার 37, 10 এর পাওয়ার 37 থেকে এবার 10 এর পাওয়ার 38 বিয়োগ করো, তাহলে কত হবে 10 এর পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 9 গুণন 16 ইন্টু 10 এর পাওয়ার মাইনাস 1। বুঝলা কি করলাম, এই জাস্ট তিনটার পাওয়ার যোগ করবে, এটা আশা করি দেখাইতে হবে না তোমাদের। ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 9 গুণন 16 ডিভাইডেড বাই কত 10, তাহলে এইখান থেকে আশা করি ক্যালকুলেশন তোমরা দেখো কেমনে করবা, 2 দ্বারা 16কে কাটো কত 8, 2 দ্বারা 10কে কাটো কত 5, তাহলে উপরে কত হচ্ছে 8 নং 72 ডিভাইডেড বাই 5, 72কে যদি তুমি 5 দ্বারা ভাগ দাও তাহলে কত হইতে পারে 14 এর চেয়ে একটু বড়, অর্থাৎ 14 এর চেয়ে একটু বড় হবে। তো অপশানে দেখো তো 14 এর চেয়ে বড় অপশানে কি আছে, হ্যাঁ বি নাম্বারটা, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। বুঝলা কি, ক্যালকুলেশন কিন্তু কঠিন না, জাস্ট একটু বড়। আমাদের বলতেছিল দুইটা চার্জের পরিমাণ 1.60 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19 প্রোটনের চার্জ, তো চার্জের পরিমাণ লিখলাম, লেখার পরে 1.6 এর তারপরে কি করলাম আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম। কেমনে করলাম, দেখো এই যে 1.6কে 16 বানাই নিলাম, তাহলে নিচে 10 দ্বারা গুণ, সেমভাবে 1.6কে 16 বানাই নিলাম, এই জন্য নিচে 10 দ্বারা গুণ, এবং 10 এর পাওয়ার মাইনাস 19 এবং 10 এর পাওয়ার মাইনাস 19 যোগ করো, কত হবে 10 এর পাওয়ার মাইনাস 38, 10 এর পাওয়ার মাইনাস 15 স্কোয়ার করো, 10 এর পাওয়ার মাইনাস 30, 4 এর পাওয়ার স্কোয়ার করো কত 16, উপরে নিচে 16 কাটো, দেন বাকি যেটা থেকে থাকতেছে সেটা লিখলাম, লেখার পরে জাস্ট পাওয়ারটা যোগ করে দিলাম, দিয়ে সাধারণ ক্যালকুলেশন। অ্যান্সারটা তাহলে কি বের হবে আমাদের বি নাম্বার। ক্লিয়ার? পরটা দেখো কি বলতেছে, শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র ভেক্টরের সাহায্যে নিম্নরূপে প্রকাশ করো। কুলম্বের সূত্র কি বলো, F ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই কি আমাদের দূরত্বের উপর স্কোয়ার, অর্থাৎ আর এর উপর স্কোয়ার। এটা তো আমাদের কুলম্বের সূত্র, কিন্তু এটা কি দেওয়া আছে না, এটাকে আমাকে বলতেছে ভেক্টর আকারে প্রকাশ করো। তো কোনো কিছুকে যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হয়, একক ভেক্টর দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ একে যদি আমরা এখন ভেক্টর আকারে প্রকাশ করতে চাই তাহলে এই আমাদের দূরত্বের একক ভেক্টর দ্বারা গুণ করব। তো দূরত্বের একক ভেক্টর কি হবে, উপরে আর ভেক্টর নিচে আর ভেক্টরের মান। বুঝলা, এই কুলম্বের সূত্রকে যদি আমরা এখন কি করতে চাই, ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, তাহলে দূরত্বের একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে কি আসবে বলো তো, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2, আর এর উপর আর স্কোয়ার ইন্টু আর করলে কত হবে আর কিউব ইন্টু আর ভেক্টর। বুঝছো, দেখো তো এটা কি অপশানে আছে, হ্যাঁ এটা আমাদের কোথায় আছে, এটা আমাদের সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। অনেকে কিন্তু কুলম্বের সূত্র দেখে দেখো অপশানে তোমার কি আছে, F ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 আর স্কোয়ার, এটা কিন্তু দিয়ে আসবা, এটা কিন্তু হবে না। মনে রাখবা ভেক্টর আকারে প্রকাশ করার জন্য আমাদের এটা স্কেলার রাশি ছিল প্রথমে, তাকে ভেক্টর আকারে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, তার একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। এই জন্য দূরত্বের একক ভেক্টর দ্বারা আমরা গুণ করলাম, তাহলে ভেক্টর রাশি পাইলাম। এটা খুব খুব ভালো করে মনে রাখবা, এটা অনেকেই ভুল করে।
নেক্সট ম্যাথ দেখো তো কি বলতেছে, আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে। আধান কোথায় সবচেয়ে বেশি থাকে বললাম না তোমাদের, বাহিরের পৃষ্ঠে থাকে। তো দেখো তো বাহিরের পৃষ্ঠ মানে কি, এখানে অবতল তল বাহিরের পৃষ্ঠ, সমতল তল বাহিরের পৃষ্ঠ এবং উত্তল তল কি বাহিরের পৃষ্ঠ না। তো চার্জ কোথায় সবচেয়ে বেশি থাকে, চার্জ কোথায় বেশি থাকে, কোনো পরিবাহীর মধ্যে যদি কোনো তীক্ষ্ণ অংশ থাকে বা উঁচু অংশ থাকে বা উত্তল অংশ থাকে, সেইখানে চার্জের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে দেখো তো এখানে অপশন কোনটা হবে, সবচেয়ে বেশি আধান থাকে আমাদের কোথায়, উত্তল অংশে। বুঝছো? দেখো নেক্সট প্রশ্ন কি বলতেছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি। তো বলতো পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি, আমরা কি জানি এপসাইলন সমান কি জানি বলতো, 8.854 গুণন 10⁻⁻12, তাই না? কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার, এটা আমাদের কি বলতো, এটা আমাদের এপসাইলন নটের মান। তাহলে আমাদের কি হবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটা হবে, এটা না, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। তাহলে এটা কোথায় আছে বলতো, বি নাম্বারে। তাই কি হবে না, এটা আমাদের এপসাইলন নট কি, এটা ভেদন যোগ্যতা, এটা কি আমাদের ভেদন যোগ্যতা, এটা আমাদের ভেদন যোগ্যতা। আর ভেদন যোগ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কি সেম না, সেম না। ভেদন যোগ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক সেম না। পরাবৈদ্যুতিক ধ্রুবক আমাদের কে ছিল, এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক থাকবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, এককবিহীন। বুঝছো? এটা আশা করি তোমরা আর ভুল করবা না। পরের এমসিকিউ দেখো, তড়িৎ ভেদন যোগ্যতার একক কোনটা, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে, এটা হবে এ নাম্বার, কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো তো কি বলতেছে, 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটা 5 কুলম চার্জের মধ্যে একটি সরল রেখায় তৃতীয় একটা 10 কুলম চার্জ বসানো হলো। প্রথম চার্জ হইতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসাইলে উহার উপর লব্ধি বল শূন্য হবে। খুব ভালো করে বুঝবা, কেমন? এবং 5 কুলম চার্জ প্লাস 5 কুলম চার্জ এ বিন্দু এবং বি বিন্দু দুই জায়গাতে আছে, কেমন? কত, প্লাস 5 কুলম চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার দূরে প্লাস 5 কুলম চার্জ এ এবং বি বিন্দুতে আছে। তাহলে বলো তো এদের প্রাবল্য কোথায় শূন্য হইতে পারে? সমধর্মী চার্জের প্রাবল্য আমরা জানি মাঝখানে কোথাও শূন্য হইতে পারে। তো কোশ্চিনে বলতেছে 10 কুলম চার্জ এদের মাঝখানে কোথায় স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। অর্থাৎ আমাদের 10 কুলম চার্জ তুমি এদের মাঝখানে কোথায় স্থাপন করবা, করলে যেখানে তুমি লব্ধি বল শূন্য পাবা। ধরে নিলাম আমি এইখানে প্লাস 10 কুলম চার্জ কি করব, স্থাপন করব, তাহলে লব্ধি বল শূন্য পাবো। তাহলে দেখো তো লব্ধি বল কখন শূন্য হবে, যখন এই প্লাস 5 কুলম চার্জ এই 10 কে কি করবে, এইদিকে একটা বল দিবে, তাই না? এদিকে একটা F1 পরিমাণে বল দিয়ে কি করবে, প্লাস 10 কে ওইদিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং এই প্লাস 5 কুলম চার্জ বিবিন্দু থেকে সেম ভাবে 10 কুলম চার্জকে কি করবে, এইদিকে একটা F2 বল দিয়ে কি করবে, ঠেলার চেষ্টা করবে, তাই না? বুঝলা? 5 কুলম চার্জ এই 10 কুলম চার্জ কি করবে, এইদিকে F1 বল দ্বারা কি করবে, ঠেলার চেষ্টা করবে। এবং এই প্লাস কুলম বলও সেম ভাবে এই 10 কুলমকে এদিক থেকে বিপরীত দিক থেকে F2 পরিমাণে বল দিয়ে ঠেলার চেষ্টা করবে। লব্ধি তখনই শূন্য হবে যখন এই প্লাস 5 কুলম চার্জ এই প্লাস 10 কুলম চার্জকে যে পরিমাণে বল দিচ্ছে, এই 5 কুলম চার্জ এই 10 কুলম চার্জকে যদি সেম পরিমাণে বল দেয়, অর্থাৎ এই 5 কুলম চার্জ কর্তৃক প্রদত্ত বল F1 এবং এই বি বিন্দুতে থাকা প্লাস 5 কুলম চার্জ দ্বারা প্রদত্ত বল যদি সমান হয়, তাহলে কেবল লব্ধি শূন্য। অর্থাৎ এই 5 কুলম বল যদি এদিক থেকে যে পরিমাণে বল দিচ্ছে, এই 5 কুলম বল যদি ঠিক সেম পরিমাণে বল দেয়, অর্থাৎ দুই দিক থেকে যদি সেম বল কাজ করে, তাহলে 10 কুলম চার্জ কি কোথাও যাবে, কোথাও যাবে না। কারণ এই পাশ থেকে যে বল পাচ্ছে এই পাশ থেকে ঠিক সেম পরিমাণে বলই পাচ্ছে, তাহলে 10 কুলম চার্জ এখানে স্থির হবে, অর্থাৎ লব্ধি শূন্য হবে। তাহলে বলো তো এখন এই 10 কুলম চার্জ এদের মাঝখানে কোথায় থাকলে এই F1 এবং F2 এদের বলের পরিমাণ সমান হবে? নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারতেছো যে এই 10 কুলম চার্জ যদি এদের ঠিক মাঝখানে থাকে, কোথায়, ঠিক মাঝখানে থাকে, তাইলে কেবল কি হইতে পারবে, F1 এবং F2 বলের পরিমাণ সমান হইতে পারবে। কিসের জন্য? কারণ আমার এইখানে আমাদের যেই পরিমাণে চার্জ আছে এইখানেও আমার সেম পরিমাণেই চার্জ আছে। তাহলে বস্তুটা যদি এদের ঠিক মাঝখানে থাকে, তখনই এই চার্জ এবং এই চার্জ কর্তৃক বলের পরিমাণ সমান হবে। বুঝছো? তাহলে আমাদের লব্ধি বল শূন্য হওয়ার জন্য এই চার্জটাকে ঠিক মাঝখানে থাকতে হবে। তো মাঝখানে মানে কি, কত দূরত্ব বলো তো?
এইটুকু যদি 3 হয়, মাঝখান মানে কত 1.5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ 1.5 সেন্টিমিটার দূরে থাকলে লব্ধি বল 0 হবে। অপশানে দেখো তো আমাদের 1.5 সেন্টিমিটার কি আছে? না, নাই। তাহলে কোনটা হবে? কোনোটাই নয়। আশা করি তোমরা এটা সবাই বুঝছো। নেক্সট প্রশ্ন দেখো তো, PQRS আয়তক্ষেত্রে PQ 3 সেন্টিমিটার, QR 4 মিটার এবং PQ এবং R বিন্দুতে যথাক্রমে 4 কুলম, -5 কুলম এবং +3 কুলম চার্জ স্থাপন করলে এস বিন্দুতে বিভব নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ এই যে এটা একটা আয়তক্ষেত্র, কেমন PQRS, এটা আমাদের একটা আয়তক্ষেত্র, এটা P, এটা Q, এখানে R, এখানে S। কোশ্চেনে বলে দিছে তোমার P তে +4 কুলম, এখানে কত +4 কুলম, কিউতে -5 কুলম চার্জ স্থাপন করো যদি তুমি, এবং R তে যদি তুমি +3 কুলম চার্জ স্থাপন করো, তাহলে এই এস বিন্দুতে তোমার মোট বিভব কত এটা নির্ণয় করতে হবে। এবং একই সাথে তোমার বলা আছে এই PQ এর দূরত্ব কত? PQ এর দূরত্ব তোমার 3 মিটার, এর দূরত্ব 3 মিটার এবং QR এর দূরত্ব 4 মিটার। বুঝছো? এটা একটা আয়তক্ষেত্র যার P বিন্দুতে +4 কুলম, Q বিন্দুতে -5 কুলম এবং R বিন্দুতে +3 কুলম চার্জ দেওয়া আছে। তোমাকে বলতেছি এস বিন্দুতে বিভব কত। তাহলে বিভব কিভাবে নির্ণয় করবা? যে তুমি এই যে এই P তে যেই চার্জ আছে, চার্জের জন্য এস এ যে পরিমাণে বিভব পাবা, এবং আর বিন্দুতে যে পরিমাণে চার্জ আছে এইটার জন্য এস এ যে পরিমাণে বিভব সেইটা প্লাস, এবং এই যে কিউতে যে পরিমাণে চার্জ আছে এইটার জন্য এই এস এ আমরা যে পরিমাণে বিভব পাবো, তিনটার বিভব যোগ করব, তাইলেই এস বিন্দুতে আমরা মোট বিভব পাবো। বুঝছো? যে কি করতে হবে, এই যে আর বিন্দুর জন্য তোমার এস এ যে পরিমাণে বিভব, পি বিন্দুর জন্য এস এ যে পরিমাণে বিভব পাবা, এবং এই কিউ এর জন্য এস এ যে পরিমাণে বিভব পাবা, তিনটার বিভব যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন বের করব। দেখো যে ধরে নেই এখানে আমাদের Q1 চার্জ, এটা Q2 চার্জ এবং এখানে Q3 চার্জ আছে, তাই না? তিন জায়গায় তিনটা পরিমাণে চার্জ আছে। তাইলে দেখো আমাদের এস বিন্দুতে, কোথায় এস এ, এই পি বিন্দুর জন্য আমাদের বিভব কত হবে? বিভব ভি সমান আমরা জানি 1/4πε0 ইন্টু কি হবে, এইটার চার্জ যদি Q1 হয় তাহলে Q1 বাই এইখান থেকে এইটুকু দূরত্ব ধরে নাও কত R1। বুঝছো? তাহলে আমাদের কি হইলো V1, অর্থাৎ এই বিন্দুর জন্য এখানে বিভব পাচ্ছি এইটা। সেম ভাবে আমরা V2 বের করব। V2 সমান তাহলে কি হবে 1/4πε0। V2 মানে এই বিন্দুর জন্য মনে করো, তাই ওই বিন্দুর জন্য চার্জ Q2 বাই R2। সেম ভাবে আমরা V3 বিন্দুর জন্য বের করব 1/4πε0 ইন্টু Q3 বাই R3। বুঝতেছো? তার মানে এরকম যতগুলা আমাদের চার্জ থাকবে সবগুলো চার্জের জন্য আমরা কি করবো, এরকম ভিন্ন ভিন্ন করে বিভব বের করে নিব। নিয়ে এবার আমরা মোট বিভব চাচ্ছি, তাহলে ভি সমান হবে V1 প্লাস V2 প্লাস V3 ডট ডট, এরকম যতগুলো বিন্দু থাকবে সব বিন্দুর জন্য বের করব, করে যোগ করব। এই মানটা এখন বসাই দাও তো। দেখো এখানে কি হচ্ছে, আমরা চাইলে 1/4πε0 কমন নিতে পারি না এখানে, কারণ দেখো তো V1 V2 V3 সব, কারণ কি দেখো তো V1 V2 V3 সব জায়গাতে 1/4πε0 কি আছে, কমন আছে। তাহলে আমরা চাইলে 1/4πε0 কমন নিতে পারি। তো এখান থেকে 1/4πε0 কমন নাও, তাহলে V1 সমান কি থাকতেছে দেখো তো Q1 বাই R1। তো V1 এর জায়গায় থেকে যাবে Q1 বাই R1, এবং V2 এর জায়গায় থেকে যাবে Q2 বাই R2, এবং V3 এর জায়গায় থেকে যাবে Q3 বাই R3। এরকম আমাদের আরও চার্জ থাকলে আরও এইভাবে আমরা লিখে যাইতাম। তাইলে এইটা আমরা ভি সমান যেইটা পাইলাম, এটা আমাদের একাধিক বিন্দুর জন্য, অর্থাৎ একাধিক চার্জের জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয়ের সূত্র। এটা কি আমরা পাইলাম, অর্থাৎ একাধিক চার্জের জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয়ের সূত্র। কেমন, কিভাবে? ভি ইকাল টু 1/4πε0 ইন্টু আমাদের যতগুলো চার্জ থাকবে ওই চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব দ্বারা ভাগ দিব, Q1 বাই R1, Q2 বাই R2, Q3 বাই R3। কেমন? তাইলে এই ম্যাথ দ্বারা, এই ম্যাথ আমরা এখন এই প্রসেসে করব। তুমি যদি চাও এটাকে যে এই +4 এর জন্য এখানে বিভব কত বের করবা, এইভাবে এইটার জন্য বিভব কত বের করবা, এইটার জন্য বিভব কত বের করবা, করে লাস্টে যোগ করবা, তাও হবে। তো আমাদের এত সময় নেই, এই প্রসেস যদি করতে যাই অনেক বড় হবে, তিনটা সূত্র লিখবো, মান বসাবো, দেন আবার যোগ করব, বড় হয়ে যাবে। তো আমরা এই সূত্রটা করবো, কেমন, এই প্রসেসে করব। তো দেখো আমরা এখন বের করি ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 মানে এই চার্জ, পি বিন্দুতে চার্জ কত বলতো +4 কুলম, অর্থাৎ 4 ডিভাইডেড বাই এই পি থেকে এই এস এর দূরত্ব কত বলতো, এটা একটা আয়তক্ষেত্র, এই বাহু 3 এটা 4, তাহলে এটাও 4 নিশ্চয়, এটাও 3 মিটার। ক্লিয়ার? তাহলে পি থেকে এই এস এর দূরত্ব কত,
4 মিটার, তাহলে আর এর মান হবে 4। বুঝছো না বোঝো নেই? এবার দেখো আমাদের কিউ2 মানে কোনটা? এইটা। এখানে চার্জের পরিমাণ কত? -5। কিউ2 জায়গায় বসাই দাও -5 ডিভাইডেড বাই দূরত্ব। আমাকে তাহলে বলো তো এবার এখানে দূরত্ব কোনটা নিবা তোমরা? দূরত্ব কোনটা নিবা এই চার্জের জন্য? দূরত্ব কোনটা নিবা? আমরা বিভব কোথায় নির্ণয় করতেছি? এস বিন্দুতে। অর্থাৎ এই কিউ থেকে এস এর যে দূরত্ব সেইটা। কিউ থেকে এস এর দূরত্ব কোনটা? এই কর্ণ বরাবর, তাই না? কিউ থেকে এস এর দূরত্ব কি? এই কর্ণ বরাবর। অর্থাৎ আমাদের এই -5 কুলম্ব চার্জের জন্য যে দূরত্ব হবে সেটা হবে কিউএস। কিউএস এর মান কি আমরা জানি? জানি না। কিউএস এর মান কি বের করতে পারবা? অবশ্যই পারবা। দেখো তো এইটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা কোণ কি? 90। এই কোণ 90 হলে এটা অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে এই অতিভুজের মান কত হবে দেখো তো? আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মান 3, 3 এর উপর স্কয়ার করো কত? 9, 4 এর উপর স্কয়ার করো কত? 16, 16 9 25 অর্থাৎ 5। তাইলে আমাদের এই কর্ণের মান হবে 5। বুঝছো কিভাবে করলাম? দেখতেছি আমরা এই যে এই বাহু এই বাহু এই বাহু তিনটা মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয় সেভাবে করলাম। তাহলে আমরা পাইলাম কিউ থেকে এসে দূরত্ব কত? 5। এই ম্যাথে জাস্ট এইটাই ছিল ট্রিক্স, নাচরা বাকি সব সাধারণ যৌগীয়। কিউ3 মান কত দেখো তো? +3 কুলম্ব। তো বসাই দাও 3 কুলম্ব। এই কিউ থেকে এখানে দূরত্ব কত? 3 মিটার, তাহলে 3 বসাই দাও। ওকে, 3 3 কাটো, 5 5 কাটো, 4 4 কাটো। তাহলে আমাদের কত পাচ্ছি? v = 1/4πε0। 1/4πε0 এর মান কত? 9 গুণন 10⁹9। বুঝছো? আমাদের বিভবের মান কত পাইলাম? 9 গুণন 10⁹9 ভোল্ট। অপশানে কি আছে? হ্যাঁ, কোথায় আছে? ডি নাম্বারে। ক্লিয়ার কি? যে তোমাকে একাধিক বিন্দুতে কি নির্ণয় করতে বলে? বিভব নির্ণয় করতে বলে। কি একাধিক বিন্দুতে তোমাকে যদি বিভব নির্ণয় করতে বলে তাহলে কিভাবে করবা? সবগুলা বিন্দুর বিভব কি করবা? যোগ করবা, তাহলেই হবে। এবার চিন্তা করো তো, তোমাকে যদি সেম ভাবে এসে প্রাবল্য নির্ণয় করতে বলতো, কি প্রাবল্য নির্ণয় করতে বলতো, তাহলে কি করতে? তাহলে কি জাস্ট এরকম যোগ করলে হইতো? এরকম যোগ করলে কিন্তু তখন হইতো না। কারণ কি আমরা কি জানি? বিভব স্কেলার রাশি, প্রাবল্য কি ভেক্টর রাশি। তখন আমাদের এখানে ভেক্টর চিন্তা করতে হতো। তো কিভাবে চিন্তা করবা জাস্ট আমি একটু বলে দিচ্ছি, বাকিটা তোমরা ভেবে দেখবা। এই ধরনের ম্যাথ পাইলে তোমরা করবা। কিভাবে করবা দেখো তো? আমরা এস বিন্দুতে সেম ভাবে এই চার্জ এবং এই চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে? তো এস বিন্দুতে আমরা যদি প্রাবল্য নির্ণয় করি, প্রাবল্য মানে কি বলতে? এখানে একটা +1 কি থাকবে? চার্জ থাকবে। এখানে একটা +1 পরিমাণে চার্জ থাকবে। তো এই +4 কুলম্ব এবং +1 এর মধ্যে যে প্রাবল্য হবে সেটা কোন দিক কাজ করবে বলো তো? +4 +1 কে কি করবে? উপর দিকে বিকর্ষণ করে দিবে। অর্থাৎ এই যে এখান থেকে আমরা যে প্রাবল্য পাবো E1, মানে এই দুটা বিন্দুর জন্য যে প্রাবল্য, আমরা E1 সমান হবে 9 গুণন 10⁹9 ইন্টু চার্জের পরিমাণ কত? +4 ডিভাইডেড বাই r এর উপর স্কয়ার, মানে এখান থেকে একটু দূরত্ব কত? 4, 4 এর উপর স্কয়ার করলে কত? 16, তাহলে 4/4 এটা। তাহলে 9 গুণন 10⁹9 ডিভাইডেড বাই 4। এটা কার মান? E1 এর মান। এই পরিমাণ প্রাবল্য কোন বরাবর পাবো আমরা? ঠিক এই বরাবর। বুঝছো? এই বরাবর ঠিক প্রাবল্য পাবো এই চার্জের জন্য। সেম ভাবে +3 কুলম্ব চার্জের জন্য যখন আমরা কি নির্ণয় করব? E2 নির্ণয় করব। কি E2? এই +3 কুলম্ব চার্জের জন্য যখন আমরা E2 নির্ণয় করব, +3 কুলম্ব চার্জ এই +1 কে কি করবে? বিকর্ষণ করবে। কোন দিকে করবে? ঠিক এই দিক বরাবর। বুঝলা? আমার এই +3 কুলম্ব চার্জ এই +1 কে বিকর্ষণ করতেছে কোন দিক বরাবর? ঠিক বাহিরের দিক বরাবর। তাহলে এটা কি হবে? E2 এর মান। E2টা সেম ভাবে এই সূত্র থেকে বের করে নিবা। জাস্ট এখানে তখন কিউ এর মান হবে 3 কুলম্ব এবং এদের মধ্যবর্তী দূরত্ব হবে 3, করলে তুমি একটা E2 পাবা, তাই না? এবার দেখো, তাহলে দুইটা চার্জের জন্য পেয়ে গেছি। এবার 3 নাম্বার চার্জ, এই মাইনাস কি আছে এখানে? মাইনাস না? মাইনাস এই প্লাসকে কি করবে বলো তো? প্লাস মাইনাসকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এইটা কোন দিকে কাজ করবে আমাকে একটু বলো তো? এই -5 কুলম্ব চার্জের জন্য এখানে যে পরিমাণে প্রাবল্য হবে, প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? -5 +1 কে কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ এই +1টা আমাদের ঠিক নিচের দিক বরাবর কাজ করবে। ক্লিয়ার? -5 কুলম্ব চার্জের জন্য তাহলে আমরা কি পাইলাম? যে 3 নাম্বার প্রাবল্য অর্থাৎ E3 এর মান কোন দিকে হবে? ঠিক নিচের দিকে। বুঝলা কি হইলো? তাহলে আমাদের 3 দিক বরাবর আমরা 3টা প্রাবল্য পাচ্ছি 3টা বিন্দুর জন্য। এই বিন্দুর জন্য যে প্রাবল্য সেটা উপরের দিকে, এই চার্জের জন্য যে প্রাবল্য সেটা এই দিক বরাবর, এবং -5 এর জন্য যে প্রাবল্য সেটা কোন দিক? ঠিক নিচের দিক বরাবর পাচ্ছি, তাই না?
তাহলে এবার আমার কি করতে হবে, এই তিনটা ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করতে হবে। তিনটা ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করে, আশা করি তোমরা পারো। দেখো কিভাবে করবা, যে তোমার দেখো কি হচ্ছে এখানে, E1 এদিকে কাজ করতেছে, E2 কোন দিকে, এইদিকে, E3 কোন দিকে, এইদিকে। তাহলে E1 এর একটা মান পাবা, E2 এর একটা মান পাবা, E3 এর একটা মান পাবা। এই তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করবা। লব্ধি নির্ণয় করে যে মানটা পাবা সেটাই হবে আমাদের প্রাবল্য। বুঝছো না, বোঝা নেই? যে তোমাকে যদি বিভব নির্ণয় করতে বলে তাহলে যেই কটা বিন্দু থাকবে সেই কটা বিন্দু যোগ করলেই হবে, কারণ আমাদের মোট বিভব আমাদের স্কেলার রাশি, বিভবকে স্কেলার রাশি, এই জন্য জাস্ট যোগ করলেই হয়। আর প্রাবল্য কি, ভেক্টর রাশি, এক্ষেত্রেও যোগ করতে হবে, কিন্তু ভেক্টর যোগ করতে হবে, কারণ প্রাবল্য কি আমাদের ভেক্টর রাশি, বিভব স্কেলার রাশি ছিল, তাই সাধারণ যোগ করলেই হইতো। কিন্তু আমাদের প্রাবল্য কি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি সাধারণ যোগ করলে হবে, হবে না, ভেক্টর রাশির যোগ ভেক্টরের যোগ করতে হবে। বুঝছো? তাহলে কি করবা, যেই কোলা বিন্দু দেওয়া থাকবে এই বিন্দুর জন্য এখানে প্রাবল্য কত বের করবা, এই বিন্দুর জন্য এইদিকে প্রাবল্য কত বের করবা, এই বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে কাজ করবে এটা বের করবা। তার মানে এখানে তোমার মেন কাজ যে তিনটা বিন্দুর জন্য প্রাবল্য তোমার কোন দিকে কাজ করতেছে এইটা বের করা। তো এইটা বের করলে বাকিটা তোমরা পারবাই। তিনটা বলের লব্ধি থেকে আপনি বের করে, আশা করি এটা তোমরা পারো। তাহলে এখান থেকে লব্ধি বের করবা, তাহলেই প্রাবল্য পাবা। ক্লিয়ার? নেক্সট ম্যাথটা দেখো তো কি বলতেছে, দুইটা গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এদেরকে যথাক্রমে 1000 কুলুম এবং 2000 কুলুম চার্জে চার্জিত করা হইল। ক্ষুদ্র এবং বৃহৎ গোলকের চার্জের তল ঘনত্ব। তো চার্জ ঘনত্বকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। কেমন? চার্জ ঘনত্ব ফাই ইকুয়াল টু হয়, চার্জ ঘনত্ব মানে কি বলতো, চার্জের ঘনত্ব। চার্জ ঘনত্ব কাকে বলে? একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণে চার্জ থাকবে সেটা কি, চার্জ ঘনত্ব। অর্থাৎ চার্জ ঘনত্ব আমরা লিখতে পারি A/Q/A, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণে চার্জ থাকবে সেটাই তো চার্জ ঘনত্ব। খুবই সহজ কথা। তাহলে তোমার এবার চার্জ ঘনত্ব দুইটা বস্তুর মধ্যে বের করতে বলতেছে। তাহলে কি করবা, φ1/φ2 সমান কত হবে বলো তো? ফাই এর সাথে কিউ এর সম্পর্ক কি, সমানুপাতিক, অর্থাৎ φ1 উপরে আছে, Q1 উপরে, Q2 নিচে, ইনটু ফাই এর সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ A2 নিচে A1। বুঝছো? আমরা এটা শিখছি যে φ1 এর সাথে ফাই এর সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, φ1 উপরে, এই জন্য A1 নিচে। এবার কি করবা, জাস্ট মান বসাই দেবা। কি করবা, মান বসাই দেবা। দেখো তো প্রথম চার্জের পরিমাণ কত দেওয়া আছে, 1000 কুলুম, অর্থাৎ Q1 এর মান 1000 কুলুম, Q2 এর মান কত, 2000 কুলুম। দেখো তো ক্ষেত্রফল কি দেওয়া আছে, দেওয়া নাই। আমরা ক্ষেত্রফল সমান কি লিখতে পারি বলো তো? এটা একটা যদি গোলক হয়, গোলকের ক্ষেত্রফল কি হয়, 4πr²। তাহলে ক্ষেত্রফল সমান লিখতে পারবো 4π ইন্টু কি, r²। আর মানে কি বলতো, A2, এটুর ক্ষেত্রফল। এটু মানে কি, এটুর ব্যাসার্ধ নিতে হবে। এটু মানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত দেখো তো, 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 এর উপর স্কোয়ার। ক্লিয়ার? ডিভাইডেড বাই আমাদের কি, A1, অর্থাৎ প্রথম গোলকের ক্ষেত্রফল। সেম ভাবে 4πr1 এর উপর স্কোয়ার, r1 এর মান কত, 2, 2 এর উপর স্কোয়ার করবা। ঠিক আছে? এবার কি করবা, কাটো, এই যে কাটো, এই যে কাটো, ডাবল শূন্য কাটো, নিচে থাকে কত, 1/2, 16, 4 এর উপর রুট করলে কত, 16, 2 এর উপর রুট করলে 4, তাহলে 16/4। 4 দ্বারা 16কে কাটো, কত হবে, 4, 2 দ্বারা 4কে কাটো, কত হবে, 2। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি φ1/φ2 = 2/1, অর্থাৎ এদের অনুপাত হবে φ1:φ2, 2:1। বুঝলা? তাহলে আমাদের দেখো তো আনসার কোনটা হবে, 2:1। 2:1 কি অপশানে আছে? হ্যাঁ, এ নাম্বারে অপশান আছে। তাহলে আমাদের চার্জ ঘনত্ব হবে 2:1। নেক্সট দেখো তড়িৎ দ্বিমেরু কি। তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুটা সমমানের চার্জ। কেমন? দুটো সমমানের চার্জ যদি এরকম অল্প দূরত্বে থাকে, কি, দুটো সমমানের চার্জ যদি অল্প দূরত্বে থাকে তাদেরকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে? মনে করো এটা কিউ চার্জ এবং এটা কিউ চার্জ, এই দুটো সমান পরিমাণের চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব 2l, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 2l। তাহলে তড়িৎ দ্বিমেরু কি, দুটো সমাধর্মী চার্জ যদি অল্প দূরত্বে থাকে তাহলে তাদেরকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক নির্ণয়ের সূত্র হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P সমান যে কোনো একটা চার্জ ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। এটা আমাদের কি, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক নির্ণয়ের সূত্র। পি তড়িৎ দ্বিমেরুর ভ্রামক নির্ণয়ের সূত্র যে কোনো একটা চার্জ ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। তো দেখো তো, তাহলে এই এমসিকিউ দেখো তো কি বলতেছে, একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব 3 × 10⁻⁹, চার্জের পরিমাণ 3.2 × 10⁻⁹ কুলুম। এই দ্বিমেরু হইতে 3 সেন্টিমিটার দূরে এক অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য এত নিউটন পার কুলুম হইলে দ্বিমেরুর ভ্রামক নির্ণয় করতে বলতেছে। ইনফরমেশন অনেক কিছু দেওয়া আছে, এত ইনফরমেশন কি লাগবে? লাগবে না, তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য দিছে।
তড়িৎ দ্বিমেরুর ভ্রামক নির্ণয় করতে বলতেছে। ভ্রামক সমান জানি যে কোনো একটা চার্জ ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। এদের চার্জের পরিমাণ কত দেওয়া আছে দেখো তো, 3.2 গুণন 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা কি চার্জ দেওয়া আছে ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব কত, 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাইলে 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19। ক্যালকুলেশন করো কত হবে, 3 দুগুণ 6, 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 এবং 9 যদি যোগ করো কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 38। তাহলে দেখো তো 6.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 38 অপশানে কি আছে, অপশানে আছে কোনটা, এ নাম্বার। দেখো ওরা আরও ক্যালকুলেশনই করে নেই, এখানে যেমন আছে তেমনই লিখে রাখছে, মানে তোমার কাজটা আরও সহজ করে দিছে। কোনটা অ্যান্সার হবে, এ নাম্বার বুঝছো। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক নির্ণয়ের সূত্র যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব। তো আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের প্রশ্ন ব্যাংকে যত টাইপের প্রশ্ন ছিল সব টাইপের প্রশ্ন তোমাকে সুন্দর করে একদম বেসিক সহ থিওরি সহ সলভ করাই দিছি। এখন তোমার কাজ, তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা খুব সুন্দর করে প্র্যাকটিস করা। আর এই ক্লাসটা তোমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।